ভদ্রমহিলা আমাকে বললো আমার বাড়ি আলিপুরদুয়ার, তোমার হাজবেন্ড ওই প্রচুর অশান্তি। তো যেদিন যেদিন ওনাদের শারীরিক সম্পর্ক হয় সেদিন কিন্তু বাড়িতে চরম অশান্তি, হাজবেন্ডের সাথে মিল নেই, মারপিট হয়। উনি যে আমার সঙ্গে সে থাকে না, উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে খুব ইচ্ছা করে। উনি বলছে আমার প্রাইভেট পার্ট বা যেটা হাজবেন্ড ওয়াইফে যেটা হয় সেসব ওগুলো ফিল হয়, ফিজিক্যাল টাচ করে। হ্যাঁ, ফিজিক্যাল টাচ করে। তো দাদা আমি কনসেপ্ট করেছিলাম, যেদিনকে কনসেপ্ট হলো ওই এন্টিটিটা এসে বললো যে পর্যন্ত তুই আমাকে মানে শারীরিক সম্পর্কটা তুই আমাকে পারমিশন না দিই, ফিজিক্যাল রিলেশন, সেখানে বাচ্চা কখনো নিতে পারবি না। যে ঘরে ওনাদের বেডরুম অদ্ভুত ধরনের, কিরকম? উনি বলে দাদা আমার 3টা বাচ্চা নষ্ট করেছে ফিজিক্যাল রিলেশন করে। উনি বলতে বাধ্য হতো, বাধ্য হচ্ছে। তখন আমি কার উপরে বশীকরণ ক্রিয়া করছি, দুইজনের কাজ 7 দিনও হলো, আর কাজটা হলো না। ক্রিয়া তো একই। যখন আমার সময় ভালো থাকে, ভগবান যখন লিখিয়ে পাঠিয়েছে তোমার সময় ভালো, পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। কালসর্প যোগটা কি বলো তো? কালসর্প যোগটা হয় এটা কি অ্যাকচুয়ালি? তো বুঝবো কি করে আমার কালসর্প আছে? মানে তোমার ডাক্তার ভুল হতে পারে, ডাক্তার বিদ্যা তো খারাপ নয়, জ্যোতিষ ভুল হতে পারে, কিন্তু জ্যোতিষ শাস্ত্র তো ভুল নয়। প্রশ্নটা করতে হবে যে তুমি এই অ্যাস্ট্রোলজারকে বিলিভ করো কি? তো অনেকে আমাকে এটা জিজ্ঞাসা করে, হাতে একদম টাকা থাকছে না, টাকা রাখতে পারছি না, কি এমন করলে টাকা রাখতে পারবো? হলুদ গুঁড়া পাউডার নিয়ে সেটাকে মেখে ওং গাং গণেশাই নমঃ 2 মাসে সেভিংস করলাম, 3 মাসে টাকাটা হঠাৎ করে বেরিয়ে গেল, এর থেকে মুক্তি হবে। মানে এটা তো একদম ক্লিয়ার বস। মানে কেউ সাধনা করতে চাইলে সেটা আলাদা সাবজেক্ট, তান্ত্রিক হতে চাইলে, ব্যবসা করতে চাইলে আলাদা 6 মাসের কোর্স। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? দারুণ আছি, ফাটাফাটি আছি। আজকে আমরা দুজনেই একটু টায়ার্ড। দিব্যজ্যোতিদা আজকে সেকেন্ড টাইম আমাদের পডকাস্টে এসেছে, এবং সত্যি কথা বলতে প্রথম পডকাস্ট করার পর আমাদের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। একটা বলে না যে ভাইব মেলে, আমাদের একটা ভাইব্রেশন মিলে গেছে। এবং আজকে আমরা পডকাস্টটা এখন করছি রাত 10:07 এখন, কিন্তু আমরা এর আগেও আড্ডা মেরেছি প্রায় 2 ঘন্টা ধরে আড্ডা মারছি আমরা। দিব্যজ্যোতিদা, প্রথম পডকাস্টে যখন তুমি এলে, প্রচুর মানুষজন তোমার পডকাস্ট শুনে তারা খুব খুশি, তারা তোমাকে খুব ভালোবাসা দিয়েছে। এবং আমাদের প্রেত কথার যারা দর্শক তারা সবসময় আমাদের গেস্টদেরকে ভালোবাসা দেন, এবং গেস্ট যখন নিজেই এরকম ভালোবাসার একজন মানুষ হন তখন ভালোবাসা উপচে পড়ে। এবং তোমার ক্ষেত্রে আর, এবং অনেকে বলছে তোমার আর আমার নাকি অনেকটা একই রকম ভাই, যমজ ভাই বলেছিল, আমি দেখেছিলাম। মেবি আমরা তো আগের জন্মে ভাই ছিলাম, বা এই জন্মেও আমাদের কোনো মিল সম্পর্ক আছে। তো সম্পর্কটা এইভাবে তৈরি হয়, তোমার সাথে আমার সাথে পরিচয় হবার একটু লজিক থাকতে হবে। তা তোমার বাড়ি হচ্ছে কলকাতা, আমার বাড়ি হচ্ছে আসাম, হ্যাঁ, দেখা কখনো হয়নি, তা কেন হলো? এটি হলো সম্পর্ক। একদম। আর এটা আগের জন্ম কর্ম, সম্পর্ক থাকতেই হবে। যার সাথে সম্পর্ক ছিল আমাদের, তার সাথে সম্পর্ক যদি আমাদের কোথায় যদি আমাদের ব্রেক যদি হয়ে যায়, বা সেই সম্পর্কে এই জন্য তোমাকে আসতেই হবে। তোমার কি মনে হয় যে ধরো এই জন্মে যে আমার বাবা বা মা, সে আগের জন্মে আমার অন্য কোনো সম্পর্কের কেউ ছিল? দেখো, এমন হয়। দেখো, একটা অদ্ভুত ঘটনা বলি। তুমি যে এই কথা বলছো, তাহলে আমি একটা কথা বলি। একটা মানে এই কথাটা লোকে বিশ্বাস করে না, কিন্তু বাট যে আমাদের যেখানে আমি গুয়াহাটি থাকি, আমি গুয়াহাটি একটা ঘটনা বলবো, এখনো মানে আছে, সবাই জানে এই ঘটনাটা। ওই বাড়িতে বলে তুমি আগের জন্য বিশ্বাস করো আগের জন্য। আমি হ্যাঁ, আমি পুনর্জন্মে বিশ্বাস করি। দেখো, তার ঘটনা কি হলো, কারণ আমাদের তো মানে গীতাতেই আমি পড়ছি যে হচ্ছে পুনর্জন্ম হয়। এই ঘটনা যদি বলবো না, যে জানে মানে সে বলবে না রিয়েল ঘটনা কি হয়েছে। ছোট্ট গল্প, কিন্তু বাট খুব ইন্টারেস্টিং। বলো। গল্পটা কি হয়েছে, মানে আমাদের ঠিক 4-5টা বাড়ি গুয়াহাটির। তো বাড়িতে কি হলো, আমরা সবাই জানে ওনার হাজবেন্ড মারা গেছে। ওকে, হাজবেন্ড মারা যাওয়ার পর যেটা নর্মালি ওনার ভদ্র মহিলার এজ মোটামুটি 60 উপরে হয়ে গেছে, মারা গেছে। কিন্তু আসামে অন্য কোথাও জন্ম হয়েছিল। যখন বাচ্চা জন্ম হয়েছিল না, তো তখনকে বলতো আমি এখানে কিন্তু আমার বাড়ি নয়, এটা আমার বাড়ি কিন্তু অন্য জায়গায়। এম বলছে আমার বাড়ি এই জায়গায় অমুক জায়গায় বাড়ি আমার। তখন হতে পারে ছোটবেলা আছে, মনে হতে পারে, লোকে বলে এটা হতে পারে। তাও কিন্তু যখন অল্প বড় হলো, যখন মানে ধরুন 7-8 বছর বয়স হলো,
তখন থেকে এখনো চলে আসছে, ঠিক আছে। তো চলে আসছে তোমার হলো ওই বাড়ি চলে আসছে, কিন্তু বাবা মা বলছে আমি আমার ছেলেকে রাখতে পারছি না, ঠিক আছে, চলে আসছে। তো এখন যেন ওটার কথা শুনতে অদ্ভুত লাগে, এখন কিন্তু ওনারা কিন্তু স্বামী স্ত্রী হিসেবে থাকে। ছেলেটার বয়স এখন মোটামুটি তোমার 21 এজ হবে। রিয়েলি এক্সিস্ট করে এখন আসামে? আমি এটা নিজের চোখে দেখা, নিজের হ্যাঁ, এখনো চলছে তো, লোকে সবাই জানে। প্রথম যদি কেউ যদি দেখে না, লোকে ভাবলো মানে মা হতে পারে, হ্যাঁ সেটাই তো। মানে এখন কিন্তু ওই হিসাবে ওই বাড়িতে কিন্তু থাকছে, কিন্তু স্বামী হিসাবে ওনার বাড়ি থাকছে। ওই সম্পর্কটা আমি কোনো খারাপ বলবো না, আমি শুনতে খুব খারাপ লাগে না, কিন্তু কত জায়গায় কত রকমের সম্পর্ক হয় না, মানে তো কত রকম মানুষ। এটা তো অদ্ভুত ঘটনা, কিন্তু এটা কিন্তু কেবল আমার নিজের চোখে দেখা, মানে আমাদের সবাই জানে এই ঘটনাটা আছে, কিন্তু অমুকের বাড়ির স্ত্রীটা মোটামুটি প্রচলন সবার মুখে আছে। যারা একসাথে যাবে না ভাবে ছেলে হবে, ছেলে নয় কিন্তু হাজবেন্ড, মানে বিয়ে হয়নি, বাট ওই বাড়ির হাজবেন্ড হিসাবে ওই বাড়িতে থাকছে। তোমার একটা ইউনিক ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার এই কথা বলার একটা স্টাইল। আমি আপনাদেরকে বলতে চাই, অনেককে আমি এই কথাটা বলতে চাই যে দেখুন, বাংলা ভাষা এমন একটা ভাষা যে বিভিন্ন জেলায় জেলায় আমাদের বাংলা ভাষাগুলো আলাদা। আমি যখন পুরুলিয়াতে গেছি, আমাকে একটা বাচ্চা এসে একবার ডেকে, আমি বাইক রাইডে গেছিলাম, বাচ্চাগুলো আমাকে ডেকে বলছে যে এরকম এরকম ব্যাপার, একটা কথা বলছে কিছু, এবার আমি শুনে কিছু বুঝতে পারছি না যে এটা কোন ভাষায় কথা বলছে। আফটার সাম টাইম আমি ওটা রেজিস্টার করলাম যে ও বাংলা ভাষায় কথা বলছে, এবং ওই বাংলাটা আমার বাংলার থেকে আলাদা। অনেকে আছেন যারা কিনা ভাবেন যে হচ্ছে বাংলা ভাষা আপনি যেটাই বলেন সেটাই একমাত্র বাংলা ভাষা, সেটা কিন্তু নয়। দিব্যজ্যোতিতে আসামের লোক, এবং সেখানেই ছোট থেকে বড় হয়েছে, আলাদা বাংলা চলে, হ্যাঁ সেখানে অন্যরকম বাংলা ভাষা। মানে তুমি যদি একদম প্রপার অসমীয়া বাংলায় কথা বলো আমরা হয়তো বুঝতেই পারবো না। অ্যাকচুয়ালি দেখো, এটা সব খালি আসামে না, কারণ আসামের ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক অনেক রকম আছে, কিন্তু ওখানেও তো বাংলা ভাষার ভেরিয়েশন আছে। বাংলা ভাষা আমার থেকে তো আরেক কিছু ভাষা আছে, আমরা বুঝি না বাংলা ভাষা, মানে তুমি বুঝতেই পারবে না শুনে যে কি বলছো যারা গ্রামের দিকে আছে। কারণ এই না বাংলা ভাষায় নয়, সেখানে তুমি অ্যাসামিস ভাষা যদি আছে না, অ্যাসামিস ভাষা কিন্তু 4-5টা কিন্তু আছে, কিন্তু যেমন বলি আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা আলাদা ভাষা, সেখানে আপার আসাম যেটা বলি ওখানে অন্যরকম ভাষা, আপার আসাম মনে হচ্ছে এটা অন্যরকম ভাষা চলছে, অ্যাসামিসটা হচ্ছে, লোহার আসামের কিছু ভাষা আলাদা হচ্ছে, গুয়াহাটি অ্যাসামিস ভাষা আলাদা হচ্ছে, ঠিক আছে। আমি যেখানে বঙ্গাইগাঁও ভাষা শিখি, বঙ্গাইগাঁও বরপাটা, সেখানে অ্যাসামিস ভাষা আলাদা হচ্ছে। তো ভাষা দেখো যে যার মতো কথা বলার ধরনটা খুব ইউনিক, তোমার কথা বলার ধরনটা কিন্তু খুব ইউনিক। যাই হোক, আমরা আজকে একটা দুর্দান্ত ঘটনা শুনবো দিব্যজ্যোতিদের কাছ থেকে। প্রথমে আমরা যে দুজনেই টায়ার্ড, তার কারণটা হচ্ছে ফার্স্টে তো আপনারা যখন দেখছেন পডকাস্টটা, তার বেশ কিছুদিন আগেই পডকাস্টটা রেকর্ড হয়েছে। আমি গেছিলাম একটা জায়গায় কিছু শুটিং এর কাজে, এবং সকালবেলা আমি আজকে ফিরেছি, রাস্তায় প্রচন্ড জ্যাম, জল জমেছে রাস্তায়, তারপর ইএম বাইপাস কলকাতার পুরো ভাঙা। এবং দিব্যজ্যোতিদা কোথায় গেছিলে তুমি? আমি গেছিলাম চেম্বার শেষ করে চলে গেছিলাম, মানে বিরাটি গেছিলাম। বিরাটিতে তুমি একটা কেস বাস্তু গিয়েছিলাম। বিরাটির থেকে আমার তোমার এখানে আসতে 5 ঘন্টা 25 মিনিট লেগেছে, এত রাস্তা জ্যাম, প্রচন্ড জ্যাম রাস্তায়, এবং আমরা দুজনেই খুব টায়ার্ড। সো তুমি এসেই আমাকে যে ঘটনাটা বলছিলে আর কি, ওই ঘটনাটা তুমি শোনাও। এই ঘটনাটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এই ঘটনা আমি এখন বলবো না, এটা প্রথম আমি ওনাকে অ্যাভয়েড করেছিলাম। হতে পারে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যখন আমরা মানে ভূত বা যা নিয়ে আলোচনা করি আমরা এইসব ক্ষেত্রে, তখন বলে লোকে ভাবে এটা কোনো রকম ডিপ্রেশন হতে পারে বা সাইকো হতে পারে। নর্মালি আমরা এই কথা অ্যাভয়েড করি। কিন্তু প্রথম আমাকে ফোন করলো, এটা তোমার 26 তারিখ এসে, আমি কলকাতা আসার আগে আমি চেন্নাই গিয়েছিলাম, চেন্নাই থেকে আমি ডাইরেক্ট চেম্বার করতে চলে আসছি। তো উনি অনেক রিকোয়েস্ট করেছিল, তবে আমাকে মোটামুটি ধরো তোমার কাছে পডকাস্ট করার পর মানে এরকম জুলাই মাসে মিডিল দিকে ফোন করেছিল ভদ্রমহিলা আমাকে বললো আমার বাড়ি আলিপুরদুয়ার ডুয়ার্সে, আর আমরা থাকছি এখন চেন্নাই থাকছি। আমাকে কেন আমাদের ব্যবসার সঙ্গে তো খুব খারাপ হয়ে গেছিলো, প্রচুর লোন হয়ে গেছিলো, তো থাকতে পারছেন লোনের জ্বালায়, অথবা আমাদের ব্যবসা ইনকাম করে খেতে তো হবে। তার মধ্যে হচ্ছে প্রেম করে বিয়ে করেছিলাম, বিয়ের পর আমার হাজবেন্ড ডেভেলপমেন্ট নেই। সাধারণত আমাদের বাঙালি কালচার সেটাই বলি আমরা, বিয়ের পর ডেভেলপ না হলে বলি বউ লক্ষ্মী। হ্যাঁ, এটা তো একটা মানে খুব বড় কুসংস্কার। তো কুসংস্কার দেখো আমাদের এটা নিয়ে জ্যোতিষশাস্ত্র নিয়ে পরে আলোচনা, এটা কিন্তু টোটালি ভুল কথা, কিন্তু এটা ঠিক আছে। তো এটা জ্যোতিষের আলোচনা পরে চলে যাবে। তো উনি বললাম চলো বলুন কি হয়েছে ঘটনা। আমি দেখুন এত বলার সময় নেই, শর্টকাটে বলুন। তো আমাকে বলো দাদা আমার না ঘটনা কি, আমি বলো। আমি একদিন শুয়েছিলাম, মানে আমাদের বলি না যে বুবা ধরা,
বুঝে বোবা ধরে না, সে নড়াচড়া করা যায় না, করতে পারছে না, সেরকম একটা ফিল হলো। ঠিক আছে নর্মালি কথা, এর সাথে কি যুক্তি আছে। পরে আমাকে বললো 2-3 বার আমার বাচ্চা নষ্ট হয়েছে। আমি হতে পারে, ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে, নর্মালি কথা। কিন্তু না দাদা, অল্প আমার টাইম দিন, 5 টাইম সময় দিন আমাকে, তাহলে আমার কথা শুনুন। আমি বলুন, কারণ আমার লাইফে 21 বছর আমি এই প্রফেশনাল আছি, অনেক ভূত প্রেত ছোটো মোটো অনেক ঘটনা শুনেছি, কার বাড়িতে এ হয়েছে, এটা নর্মাল ব্যাপার। কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমাকে, বাড়িতে পায়েসা রান্না করতে পারে, আর একটা স্টেজ ভূতে বলবো আমি। তো এখন নর্মাল হবে, চলো কথা শুনে নাম না, এটা নতুন কেস, যেতেই হবে আমাকে। এখনো প্রবলেম অল্প সলভ করেছি, অল্প আমি মোটামুটি, আমি টাইম পাইনি। আচ্ছা, এখনো চলছে? প্রথমে আমি বললাম আমার ভয় সে ধরেছে, বুবা ধরেছে। সেকেন্ড দিন কি হলো, সেম একই। আমার হাজবেন্ড চেন্নাই থাকে, কিন্তু বাইরে থাকে, খুব 3-4 দিন পর পর বাড়িতে আসে। তো আমার সঙ্গে না কে ঘুমিয়ে থাকে রাতেবেলা, ফিল হয় আমাকে, কারণ উনি একা বাড়িতে থাকে, একা থাকে। আমি যখন ডান থেকে বাঁ দিকে তো ইসে করছি আমরা, তখন আমার পেটে মানে কেউ আছে একটা হয় না, একটা অনুভব করি। উনি বলছে আমার ফিল হয়, বাট আমি বলতে পারি না, পুরো চুপচাপ থাকি আমি। উনি ভাবছে আমাকে আবার বুবা ধরেছে নাকি আমাকে, ঠিক আছে। আর উনি যখন কথাটা বললো না, তখন আমার অল্প কথাটা বললো, তখন উনি যে আমার সঙ্গে থাকে না, উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে খুব ইচ্ছা করে, উনি বলছে। আমি বলছি এটা ফুল সাইকো, সাইকো ছাড়া এইভাবে কথা বলবে না। উনি বলছে না, ধরো আমার প্রাইভেট পার্ট বা যেটা হাজব্যান্ড ওয়াইফে যেটা হয়, সেসব ওগুলো ফিল হয়, ফিজিক্যাল টাচ করে। হ্যাঁ, ফিজিক্যাল টাচ করে। তো আমি কি বিপদে পড়েছি, এইসব ঘটনা কখনো শুনিনি। তো আমার বলো ঘটনা আমি শুনি, উনি কাঁদছে, তার আমার উপায় নেই। আমাকে অনেক তান্ত্রিক দেখেছি চেন্নাইতে এসে, এটা আমাকে দীর্ঘ 2 থেকে 2.5 পিছনে আমার ঘুরছে। 2 থেকে 2.5 বছর হলো। আচ্ছা, বছর ধরে এই প্রবলেম ভুগছে, এন্টিটিটা আছে। আচ্ছা, উনি বললো এরকম হলো, যখন আমি হাজবেন্ড আসলো, ওনার যখন আমি শারীরিক সম্পর্ক যখন করছিলাম, তখন দেখি আমার বিছানায় এক কোণার মধ্যে দাঁড়িয়ে আছে, পুরা রাগ করে, মানে চোখ মুখ বড় করে। ও আমাকে এরকম বুঝাচ্ছে, ওই কে, আমি তো তোর হাজবেন্ড, তুই ওনার সাথে তুই কেন করছিস। উনি বলছে আমি বেবি প্ল্যানিং অনেকদিন ধরে করছি আমরা। তখন এই ওনার শুরু হলো, তারপর বাড়িতে খুব অশান্তি সৃষ্টি হলো হাজব্যান্ড ওয়াইফের। যেদিনকে হাজব্যান্ড আসলো বাড়িতে, শারীরিক সম্পর্ক যা হলো, তখন হাজব্যান্ড ওয়াইফ প্রচুর অশান্তি। যেদিন যেদিন ওনাদের শারীরিক সম্পর্ক হয়, সেদিন কিন্তু বাড়িতে চরম অশান্তি, হাজব্যান্ড সাথে মিল নেই, মারপিট হয়, বাড়িতে ভাঙা চোরা, যেটা অদ্ভুত ধরনের হয়, মানে ঝগড়াঝাটি লেগেই আছে বিশাল। আমি কোথায় কি পড়লাম আমি এসব ঘটনা নিয়ে। ভূতের গল্প অনেক শুনেছি, কিন্তু এই টাইপের ভূতের গল্প কখনো শোনা যায় না। সাধারণত আমাদের বইয়ে কিছু কিছু এরকম হয়, আমাদের ফিল্মে। তো আমি চলো ঠিক আছে, আপনি আরও বলুন। তখন উনি আরও কান্না করে শুরু করলো। কেন? দাদা আমি কনসেপ্ট করেছিলাম, যেদিনকে কনসেপ্ট হলো, ওই এন্টিটিটা এসে বললো তোর এই বাচ্চাকে আমি বেশি দিন রাখতে দেব না। ওকে, ঠিক আছে। তো আমি বললাম, তারপর কি হলো, মোটামুটি ধরুন 1-1.5 মাস পরে বাচ্চাটা অটোমেটিক নষ্ট হলো, কোন রকম ইস্যু নেই। তারপর বললো উনি যে ছিল, উনি হাসছে, দেখিস আমি কত পাওয়ার আমার। সে বলেছে ওকে, সে বলেছে তোরা বাচ্চা কখন নিতে পারবি না, যে পর্যন্ত তুই আমাকে মানে শারীরিক সম্পর্কটা তুই আমাকে পারমিশন না দিবি, ফিজিক্যাল রিলেশন, সে বাচ্চা কখন নিতে পারবি না। আমি বললাম চলো ঠিক আছে। তারপরে আমি বললাম দেখুন আমার অ্যাকচুয়ালি নর্মালি আমার কালীঘাটে মাসের শেষের চেম্বার থাকে, 28, 29, 30 চেম্বার থাকে। আমি তাহলে একটা কাজ করুন, সাধারণত আমরা আপনি অদ্ভুত ধরনের আমার ঘটনা বললেন। তা হাজবেন্ডও আমার সাথে কথা বললো, উনি বলল দাদা আপনার যা লাগবে টাকা, কারণ আপনি অনেক কথা শুনেছি, তারপর অনেক প্রোগ্রাম দেখেছি, তো আমার টাকার সাথে সম্পর্ক নেই, কারণ আপনার ঘটনাটা অদ্ভুত লাগলো আমার। তো আমার যেটা যে পূজা পাঠ হয়, আমার একদিন মানে আমার অনেক পুজো পাঠ হয় তিথি নক্ষত্র হিসাবে, তো সে আমার টাইমে আমার প্রচুর দাম। কেসটা ইউনিক লেগেছে, কেসটা ইউনিক। আমি তো আগের দিনেও যে ঘটনাটা বলেছিল এরকম একটা ইউনিক কেস ছিল, কেস ইউনিক হলো আমি যাবো। উনি বলছে ঠিক আছে। আমি বললাম তাহলে আমি 26 তারিখে আমি 27 আমি বেরোবো সকালে গুয়াহাটির থেকে, আমার তাহলে চেন্নাই আমাকে টিকিট কেটে দিন। ঠিক আছে, আমি যাব,
27 থাকবো, কেন আমার একটাই আগে বলেছিলাম, যেখানে আমি থাকি, যেখানে যাবো এসে আমাকে থাকতে হবে, অনুভব করতে হবে, নইলে হবে না। নাহলে হবে না। তো বাস্তু ক্ষেত্রে এরকম হয় আমার। তো 27-এ আমি আবার 28-এ কিন্তু আমার কলকাতায় আমার চেম্বার, কালীঘাটে চেম্বার করতে হবে। আমার ঠিক আছে, উনি এই হিসেবে ফ্লাইট টিকিট কেটে দিল, চলে গেলাম। বিশ্বাস করো না তুমি, যে ঘরে ওনাদের বেডরুম অদ্ভুত ধরনের। কিরকম ঘরটা? দেখো সাধারণ দোকানে কি হয়, যখন আমি একটা কোনায় তুমি দাঁড়িয়ে আছো, একটা দরজা তুমি রোজ লাগাচ্ছ, পিছন থেকে তোমার দাগ একটা দাগ টাচ একটা তা হয়ে যায়, একটা ডেলি আপ ডাউন যেটা করছি। যে উনি বললো যেখানে একটা কোনার মধ্যে দাঁড়িয়ে থাকে না, ঠিক আছে, একটা মানুষের পুরো ছাপ হয়ে গেছে ওয়ালটার মধ্যে, ছাপ হয়ে গেছে একটা। সাধারণত এরকম হয় না, অ্যাকচুয়ালি যখন একটা কোথাও রোজ আপ ডাউন করলে, কোথাও হাত টাচ করছে কিছুর মধ্যে, তখন কি একটা দাগ হয়ে যায়, যে ওয়ালে তুমি ধরছো রোজই, টাচ একটা হবে না, কালার একটা কালারটা উঠে যায় বা নোংরা লেগে যাচ্ছে, সেম একটা মানুষের ছাপ হয়ে আছে পুরো অদ্ভুতটার মধ্যে, কোনার মধ্যে। আর বাড়ির তো অবস্থা খুব খারাপ, ঠিক আছে। তো আমার যখন ফিল হলো 100% আছে, তখন চলো বললাম। উনি বলে, দাদা আমার 3টা বাচ্চা নষ্ট করেছে। 3বার উনি কনসিভ করেছে, 3বারই নষ্ট করেছে। মানে উনি বলছে লাস্টে উনার বাধ্য, উনি বলছে দাদা কারণ আপনি যদি না আসতে, আমি উনি বলতো হ্যাঁ তুমি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করো, উনি বলতে বাধ্য হতো, বাধ্য চাচ্ছিল। তো এইরকম কিছু এন্টিটি সলভ হচ্ছে। আমি বলছি, এটা জানো এটা কি হচ্ছে, এগুলো কিন্তু লোক চালান করে পাঠিয়েছে। এটা কারো চালান করে পাঠানো? 100%। আচ্ছা, যার তার উপর চালান করলে চলে আসবে এরকম? দেখো যা হয় এরকম তোমার মনে হয় না? না দেখো অ্যাকচুয়ালি দেখো, কেউ হঠাৎ করে আমার উপর কেউ চালান করতে চাইলো এমন তো বলছি। কারণটা দেখো প্রথমত দেখো, সময় যদি আমার খারাপ থাকে না, তখন আমি কার উপরে বশীকরণ ক্রিয়া করছি বা যার তন্ত্রমন্ত্র করছি। দেখো সেম ক্রিয়া 4টা লোকের করলাম, 2জনের কাজ 7 দিনে হলো, কার 1 মাসে হলো, কার কাজটা 1 মাস, আর কাজটা হলোই না। ক্রিয়া তো একই। কেন হয় বলতো? যখন আমার সময় ভালো থাকে, ভগবান যখন লিখিয়ে পাঠিয়েছে তোমার সময় ভালো, পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। এই কথা আমি মানি, বলে না যে ভগবান যদি সাথে থাকে তাহলে যাই হয়ে যাক না কেন তোমাকে কিন্তু আবার তুমি দেখবে হঠাৎ করে লোক কিন্তু যখন তোমার খারাপ সময় শুরু হলো, পর সব খারাপ হয়। কেন হলো? তো কেউ তোমাকে তন্ত্রমন্ত্র করে যাচ্ছে, কাজ হচ্ছে না। আমি একটা করলে তোমাকে বসে করুন একটা হচ্ছে না, ওকে আমি বান মারবো, খারাপ হচ্ছে না। কিন্তু যখন তোমার খারাপ সময় শুরু হবে না, সব একটা ঢুকতে থাকবে। কিন্তু সেটাই হয় কিন্তু তখন দেখবে মানে প্রথম দেখবে, আমি অনেক দেখেছি এরকম, মানে লটারি ক্ষেত্রে বলি, যা ধরে তা লেগে যায়, মানে আর পরে দেখবে যা পেয়ে তার 3 গুণ টাকা বেরিয়ে যাচ্ছে। কিন্তু তখন তোমার সব খারাপ সময় শুরু হলো। তুমি লটারি খেলেছো? সেটা খেলে লটারি খেলা, তোমার কি মতামত? জুয়া খেলা বা লটারি খেলা, ভাগ্যকে পরীক্ষা করা, এইগুলো নিয়ে কি? অনেকে যেমন লটারি খেলে। দেখো আমাকে, তোমার কি মনে হয়? তোমার ব্যক্তিগত আমাকে আমি লোকে একটা অনেক প্রচুর ফোন করে, আমার লটারি কাটার আমি টিকিট কাটি, আমার কিছু নম্বর বা কিছু সংখ্যা আছে, ওনাকে আমি একটা কথা বলি, আমাকে দেখো আমি যদি এই যদি থাকতো আমার কপালে, তাহলে আমি এত চেম্বার কোনো করতাম না, লটারি কাটতাম, সে বিশাল জায়গায় চলে যেতাম। তো এটা হচ্ছে এই কপালে লেখা, কারণ আনএক্সপেক্ট মানি জায়গাটা আছে, সেটা উপর সিস্টেমে চলে আসছে। এটা সবার ভাগ্য হয় না, এবং সব সময় হয় না, সব সময় হবে না। তুমি ভেবেছো, প্রচুর দেখেছি এরকম। আমি জীবনেও লটারি কাটিনি। দেখো লটারি এমন একটা জিনিস, তোমাকে কাটতে হবে না। যেমন বলি না, ভগবানকে তোমাকে দেখতে হবে না, ভগবান ঠিক তোমাকে দেখা দেবে। লটারিটা ঠিক ওরকমই হচ্ছে, তোমাকে টানবে। তোমার যখন আনএক্সপেক্ট মানি যখন থাকবে না, ও তোমার টানবে। দেখি না কাটে একটা, অনেক দেখেছি এরকম। তো এই যে ভূতের ঘটনা যেটা বললাম না, তো অদ্ভুত ধরনের আমি ওনাকে 3টা নিয়ম দিয়ে আসছিলাম। তো আমি বলেছিলাম মানে 28, 29, 30। তো উনি বলছে দাদা অল্পটা শরীরটা হালকা লাগছে। তো এখানে কিন্তু আমাদের চালানটা খুব বাজে চালান করেছিল। মানে কি হয়েছিল, আমি পরে ওনাকে বললাম কিছু কটা, কি আমি বলতাম তুমি কোনো কার সাথে প্রেম করতে? তখন হ্যাঁ, আমার সাথে ওনার 7 বছর একটা রিলেশনশিপ ছিল, হঠাৎ করে আমার হাজব্যান্ডের সাথে আমার
বিয়ে হয়ে যায়, ঠিক আছে। তারপরে উনি বলল আমি আমার মা বাবা আমাকে এটাকে বিচ্ছেদ করেছিল, যাকে আমি ভালোবাসতাম। তারপর হঠাৎ করে ছেলেটা আমাকে মানে পছন্দ আমি করতাম না, তারপর বাবা মা এই ছেলে সে বিয়ে দিয়েছে। তো আমরা কি করি অনেক সময় না, ছেলে মেয়েকে বিচ্ছেদ করে দিয়ে রিলেশনশিপ পছন্দের নেগেটিভ কাজ করে, কিন্তু তারপর ওই ছেলে মনে নেগেটিভ কাজ করেছে, তো ওইকে একটা পেজ চালান করেছিল। আচ্ছা, পেজ চালান করে ওনাকে এই ক্রিয়া করছে এখন। হ্যাঁ, এটা ঠিক হবে, বাট টাইম লাগবে। কেন বলছি, ওইটা প্রবলেমটা কি হয়েছে, ওনার এমনি তো বডিতে চলে আসছে, বাট ব্রেনডে চলে আসছে। উনি বলছে উনি ঘুমাতে পারছে না, উনি বলছে ঘুমালেও ওই ফিলিং চলে আসে। আচ্ছা, মানে তুমি বলছো যে মানে হচ্ছে তো ঠিকই, কিন্তু যতটা রিয়েলি হচ্ছে তার থেকে আরো বেশি মনের ভয় হচ্ছে, মাথায় ঢুকে গেছে। আমি যে ঘুমালে, হ্যাঁ, আমার মনে হয় ভয় কিন্তু অ্যাকচুয়ালি তাই। মানে তুমি খেয়াল করে দেখবে যে কোনো একটা জায়গায় আমি নর্মালি ধরো শুয়ে আছি, আমায় কেউ কিছু বললো না, আমার ভয় লাগবে, ম্যাক্স হয়তো একটু ভয় লাগতে পারে, একা একা রয়েছি, কিন্তু যেই কেউ বলে দেবে এখানে একটা কেউটে সাপ আছে, তা কিন্তু সারা রাত আমার ঘুম হয় না, কারণ মাথায় ঢুকে গেছে। তো সাপটা তো ওনার মাথায় ঢুকে গেছে, লাস্ট দেখাচ্ছে 3বার কনসেপ্ট করা, বেবি নষ্ট করা বিশাল ব্যাপার। সেই মানুষটার জীবনের উপর দিয়ে কি যায়, এটা যার সাথে হয় এবং ঠাকুর করুক কারোর সাথে যেন নাও হয়, কিন্তু সে বুঝতে পারবে না তার সাথে কি হচ্ছে। আমি বলছি মা কামাখ্যা সব ঠিক হয়ে যাবে। তো তন্ত্র দেখো, এই কেসটা কি হলো এটা আমি লাস্ট অবধি জানতে চাইবো, আমি পরের পডকাস্টে আরো কিছুটা জানবো। আমি মোটামুটি এটা আমি 1 মাস তো আমি সময় দিয়েছি নাকি এই নিয়মগুলো করুন। 3 দিন পরে বলছে আমার অল্প হালকা লাগছে, তারপর ওখানে আমাদের তন্ত্রক্রিয়া আরো কিছু করা হবে, যেটা আমি কামাখ্যা গিয়ে করব বা বাড়িতে গিয়ে বসে করব। তো আশা করি মা কামাখ্যা আশীর্বাদে, দেখো এরকম আমার নিজের উপরে 21 বছর অভিজ্ঞতা যেটা বলি আমার, সেটা অভিজ্ঞতা এটা সব হয়ে যাবে নর্মাল। দেখো নর্মাল, ভগবান আমাকে তোমাকে সারা জগৎটাকে ভগবান সৃষ্টি করেছে। তো ভগবানকে যদি আমরা মাকে যে ভালোভাবে পুজো করি বা যে কোনো দেব দেবীকে পূজা করি, তো অটোমেটিক সব পজিটিভ হবে, তার থেকে সব সৃষ্টি। ঠিক কথা, ঠিক আছে। তো তখন কিছু হয়, তখনকে আমরা প্রচুর ক্লায়েন্ট বলে তো আমাকে, দাদা আমি ভগবানকে বিশ্বাস করে ছেড়ে দিয়েছি, আমি প্রচুর বড়লোক ছিলাম, খারাপ হয়ে গেছে। ভগবান কি করবে? ভগবান হচ্ছে আমাদের আস্থা। আমাদের ভগবান তোমাকে বলবে না তোমাকে আমার টাকা ব্যবসা লস তুমি করেছো। প্রচুর দেখেছি এরকম থাকে না, প্রচুর করোড়পতি, বিশাল বিশাল টাকা। তো প্রথমত ভাগ্য তোমাকে মানতে হবে, তারপর হচ্ছে লোকের স্বভাব মানতে হবে। যেমন টাকা যখন আসে উল্টা পাল্টা খরচ দিতে আসে, তারপর তো তোমার হচ্ছে বাজে নেশা আছে। তো ওইটাই তো মেন ভাগ্য বলি আমরা। যার স্বভাব খারাপ তার তো টাকা এমনিই চলে যাবে। দেখো যখন তোমাকে না, যখন আমরা জ্যোতিষী হিসেবে আলোচনা করি, দেখো রাহু অলওয়েজ আনএক্সপেক্টেড মানি, মানে জুয়ার টাকা, হঠাৎ করে আসা টাকা, এগুলো যে কোনো ক্ষেত্রে, সেটা ব্যবসার ক্ষেত্রে জুয়া বলবো না আমি, কিন্তু শুক্র থেকে আমরা সাকসেস বলি। আর সাকসেস হচ্ছে লিমিটেড। আমি ভালো মতো পড়াশোনা করলাম, রেজাল্ট ভালো হলো, তো ভালো রেজাল্ট করার পর তো ভালো আমাকে চাকরি দরকার, আমাকে সে চাকরি ইনকাম সোর্সটা দরকার। সে কে করাবে? সেটা হচ্ছে আমাদের রাহু করে আমাদের। রাহুর ইনকাম সোর্স কি স্টেবল ইনকাম সোর্স হয়? বললাম না আমি, যখন রাহু হচ্ছে বললাম আনএক্সপেক্টেড। দেখো তুমি আজকে মাসে কামাতে 50 টাকা, তোমার কালকেতে শুনলো তোমার দেখো 4 লাখ টাকা মাসে ইনকাম, তখন তুমি কি করবে? রাহু তোমার কি করাবে? উল্টাপাল্টা খরচ করাবে। এই রাহুই আবার টাকাটা দিয়েছে আমাকে। 10 লাখ টাকা যখন আমাদের ক্যাশ থাকে না, তখন আমরা 30 লাখ টাকা আমরা গাড়ি নিই আমরা। এগুলো সব রাহু করাবে, ঠিক আছে। যখন আমার যখন আমার দামি শখ চলে আসে, মোবাইল কিনতে হবে, আইফোন লাগবে, ঠিক আছে। এই যে রাহু, আচ্ছা তোমার কি মনে হয় যে এই জেনারেশনের উপর রাহুর প্রভাব বেশি হয়? কারণ রাহু হচ্ছে তোমার নিজের কর্মফল বলি না আমরা, শনির থেকে হচ্ছে রাহু নিজের কর্মফল। শনি তোমাকে চান্স দিবে তুমি চেঞ্জ হও, আর রাহু তোমাকে তুলবে যেরকম না, ও নিমিষে তোমার শেষ করে দিবে। প্রচুর দেখেছি এরকম করোড়পতি না, এমন দেখেছি আমি ক্লায়েন্ট চেম্বারের সময় এসে বসে থাকে, কলকাতার চেম্বারে দেখেছি, ভদ্রলোকে দেখেছি, দেখে মনে হচ্ছে খুব মানে বিশাল ব্যাপার, জামা কাপড় দেখে পরে এসে আমার কান্না করে, দাদা আমি রাস্তায় ভিখারি হয়ে গেছি। এমন লোক দেখেছি, উনি আমাকে বললো আমার এমন সময় গিয়েছে ব্যাগ ধরার জন্য 2জন লোক থাকতো আমার, আমি জীবনে কোনো ব্যাগ ধরিনি, ঠিক আছে। সেই লোক এসে কাঁদছে, সে লোক হচ্ছে এখনো জোম্যাটোর ডেলিভারি করে। হ্যাঁ, এত খারাপ অবস্থা। এই লোকটার ভাগ্য আবার ফিরতে পারে কখনো?
ভাগ্য, দেখো ভাগ্য থেকে থেকে মানে কর্মটা মেন আমাদের, কেন আমরা হচ্ছে সবাই, ওনারা কি করে দেখো সবসময় দেখবে আমার আগে না এই ছিল, আমার ওই আগের যে শোক বলি না, ওই শোকে লোকে সাইকো হয়ে যায়। দামি কথা বললে, ঠিক আছে, তো লোকে বলে আজকে আমার দেখো প্রথমে ওনাকে বললাম আপনি কি করেছেন বলুন তো আমাকে, টাকাটা চলে গেলে কেন, লজিক ছাড়া কোনো কথা বলবো না। ঠিক আছে, দেখো আমাদের যেটা আমাদের বাঙালি কালচার যেটা হয় না, তুমি যত টাকা ইনকাম করো প্রথম আমার একটা বাড়ি লাগবে আমাদের, একদম ঠিক আছে, আর বাড়ি সে হবে না, ভালো বিশাল বাড়ি লাগবে, ইনকাম করলে সবার আগে একটা বাড়ি বাড়িতে হবে। সে অন্য কালচার সেটা নেই, আমি গিয়েছি গুজরাটে বলো মারারি বলো, ওরা যখন 1 কোটি টাকা মালিক হয় তখন 10 লাখ টাকা গাড়ি কিনে। আমাদের উল্টো হয় আর কি, তোমার হচ্ছে 5 লাখ টাকা থাকলে তুমি 15 লাখ টাকার গাড়ি কিনবো, সে হচ্ছে ভাগ্য। এইটাই তো কর্ম, এটাই কর্ম, ডিসিশনস। যে আমি যদি ডিসিশনটাই ভুল নিই তাহলে তো কর্মটা ভুল হয়ে যাবে, কর্ম ভুল হলে ভাগ্য ভুল হয়ে যাবে। রাহু তোমাকে করাবে, তোমাকে তো রাহু তোমাকে রং ডিসিশন, রাহু হচ্ছে আনএক্সপেক্টেড মানি দিবে, রাহু হচ্ছে রং ডিসিশন, রাহু তোমাকে হলো মানে বাজে পথে মদ খাওয়া, অনেক দেখেছি মদ খেয়ে মেয়ে ছেলে নিয়ে অনেক, যেটা রাহু করায় গেল। রাহু হচ্ছে নেগেটিভ ওয়ে তোমার দেখাবে তোমাকে। আমি যে বলি না মাকে ওই যে লটারির মতো অবস্থা, তোমাকে 100 টাকা তুমি টিকিট কাটলে তুমি 2000 পেলে, 3000 পেলে, আর যখন তোমার যাবে না বাড়িতে সব প্রপার্টি তুমি দিবি, ওই না আমার ওই টাকাটা তুলতে হবে, তার জন্য আমি আজকে আরো বেশি লটারি কাটবো। হ্যাঁ, এটাই তো হয় লোকজনের, তাই হয় না বলো তো? আমার 5 লাখ টাকা গিয়েছে, তাহলে আমি বলি এই লটারি আমার 5 লাখ টাকা নিয়েছে, এই 5 লাখটা আমি এইখান থেকে তুলবো, ওই 5 লাখটা তুলতে গিয়ে বাড়ির প্রপার্টি বিক্রি হয়ে যায়। তো এগুলো সব রাহু করা। আর তার সঙ্গে যদি রাহু খারাপ হয় তাহলে তো তার মানে বাট লেগে গেছে পুরো। তো এই ক্ষেত্রে জ্যোতিষ দেখো আমাদের বলি লোক অনেক জ্যোতিষ মানে মানতে তোমাকে হবে, আমাদের মানে বৈদিক অ্যাস্ট্রোলজি এটা বিশাল। এই অ্যাস্ট্রোলজি যতই আমরা অনেক কিছু আমরা আজকাল অনেক কিছু বেরিয়ে গেছে, ঠিক আছে, দেখো বৈদিক অ্যাস্ট্রোলজির মতো মাদার সাবজেক্ট একদম, ওটা মা থেকে সব সৃষ্টি, আর তারপর বাকি যে শুরু ছিল সব ভার্সন শুরু হয়েছে। আমি একটা সিস্টেম বের করেছি, তুমি বের করেছো, সিস্টেম সবাই ওটাকেই মডিফাই করে বাট বৈদিক অ্যাস্ট্রোলজি মা। এই মুহূর্তে রাহুর পজিশন কোথায় আছে এই মুহূর্তে? তো রাহু তো এখন কুম্ভতে আছে। আচ্ছা, রাহু কুম্ভে আছে, তো এই ক্ষেত্রে আমরা কালসর্প নিয়ে যেটা আমরা মাথা মারি, তো কালসর্প যোগের একটা বিষয়, আমি কালসর্পর ব্যাপারটা না খুব ডিটেলসে জানি না, কালসর্প যোগটা কি বলতো? তো কালসর্প হচ্ছে যেটা খুব খারাপ, এটা দেখো যোগ খারাপও আছে ভালো আছে। দেখো আমাদের রাহুর পজিশন দেখতে হবে, কেন আমাদের কিছু জ্যোতিষ দেখো, কাউকে আমি ছোট কাউকে আমি বড় করছি না। দেখো যখন তুমি আলোচনা করবে আমাকে ডিটেলস আলোচনা করতে হবে। চলো না ডিটেইলি এটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? তো প্রথমে দেখো মানে রাহু পজিশন দেখতে হবে। কালসর্প বলে লোকে খারাপ তাই নয়, আর কালসর্পের লোকে যে বরবাদ কেন লোকে একটা আতঙ্ক, কালসর্প মানে আমার এই খারাপ হয়ে গেছে। তো আমাদের মানে কন্যার থেকে বৃষ রাশি পর্যন্ত রাহু শুভ, কন্যা থেকে বৃষ রাশি রাহু শুভ, আর তোমার হচ্ছিল মিন থেকে আমাদের হচ্ছিল বৃশ্চিক রাশি পর্যন্ত কেতু শুভ। যদি এটা যে উল্টো হয়ে যায়, কেতু যদি আবার আমারও কালশুভ যোগ আছে, ঠিক আছে, তো বলে কি খারাপ হবে নাকি? তো কারো তুলা লগ্ন রাহু 10ম স্থানে বসে আছে, তুমি জানো কি হবে? আনএক্সপেক্টেড মানি ইনকাম করবে, টাকা কোথা থেকে বুঝতে পারবেন। লগ্ন তুলা, রাহু 10 হাউস, মানে রাহু কর্মস্থান, তোমার রাহু 10 নম্বর হাউসটা হচ্ছে কর্মস্থান, সেখানে রাহু বসে আছে, সে রাহু আবার শুভ, আবার কালসর্প যোগ। তো কি হলো? ওকে, কালসর্প যোগটা হয় এটা কি অ্যাকচুয়ালি? তো বুঝবো কি করে আমার কালসর্প আছে? মানে তোমার রাহু আর কেতু সপ্তমে যদি কোনো প্ল্যানেট না থাকে তাহলে বলি আমরা কালসর্প যোগ। বুঝলাম না, রাহু আর কেতু, হ্যাঁ তোমার বুঝাচ্ছি। দেখো আমি তোমার মানে আমি একটা ক্লিয়ার ব্যাপার বলি, মানে আমার জ্ঞান যতটা আছে, মানে আমার নলেজ যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বরে যদি আমার ফার্স্ট হাউসে রাহু বসে থাকে তাহলে আমার সবসময় 7th হাউসে কেতু থাকবে, 2 নম্বর হাউসে রাহু থাকলে 8 নম্বর হাউসে কেতু থাকবে, এই গ্যাপটা সবসময় আমার থাকে। রাহু সবসময় উল্টা 7 হাউসে কেতু থাকবে, মানে রাহুল উল্টো দিকেই ও থাকে। তো
এই তুমি যে বললে না, তোমার তো 1 নম্বর করে রাহু আছে, 7 আছে, তোমার কেতু মানে আমার বসে। নেই এটা, কিন্তু বলছি, ধরে নিলাম। ধরলাম। তো রাহু যদি তোমার এক পাশে থাকে, যদি ওয়ান সাইডে, আর বাকি ওয়ান সাইডে কোনো প্ল্যানেট যদি না থাকে, তাকে বলি আমরা পূর্ণ কালসর্প যোগ। আচ্ছা, মানে তুমি বলছো যে রাহু আর কেতু, 1 আর 7 এর মধ্যেই সব প্ল্যানেটরা রয়েছে, আর এক সাইডে এই দিকে আর কেউ নেই। তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের কালসর্প যোগ। কালসর্প যোগ হচ্ছে লোককে, মানে তোমাকে লাইফ পুরো মানে স্ট্রাগল করতে হবে, আর তুমি যেটা লাইফে তুমি ডিজার্ভ করো সেই জিনিস খুব কম পাবে। কালসর্প যোগটা খারাপ না, কারণ লতা মঙ্গেশকর কালসর্প যোগ আছে, সচিন তেন্ডুলকরের কালসর্প যোগ আছে, তোমাদের কিছু খারাপ হয়েছে? দেখো, কিন্তু আমরা বলবো হ্যাঁ সাকসেস, কিন্তু একটা সাইড যদি বলি ওনার সাকসেস, কালসর্প যোগ নেগেটিভ হবে, পজিটিভ হবে। আজকে লতা মঙ্গেশকর দেখো, ওনার তো ভারতরত্ন যাকে বলি আমরা, তো ওনার তো লাইফে বিয়ে হয়নি, কেন হয়নি? এটা কালসর্প যোগের হচ্ছে। সচিন তেন্ডুলকর এত বড় প্লেয়ার, কালসর্প যোগ, ওনার কতবার শারীরিক অপারেশন হয়েছে, মানে কিছু একটা সাইড একটুখানি খারাপ থাকে। আমরা সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর ভালো সিঙ্গার, ভালো প্লেয়ার, বাকি ওনার তো লাইফ হিস্ট্রি কিছু জানি না, ওনার বাড়ি পারিপার্শ্বিক কেমন হচ্ছে, ব্যক্তিগত জীবন তো আমরা জানি না। তো হ্যাঁ, মানে আমরা যেটাকে সাকসেস বলে দেখছি, শুধু সেটাই তার জীবন নয়, তার বাইরেও তার জীবনে অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না। তো সেরকম হতে পারে, হ্যাঁ, উই ডোন্ট নো যে কি হয়েছে। যেমন আমার চেম্বার যেরকম হয়, যেরকম হচ্ছে, প্রচুর চেম্বারে দিব্য আসছে, চেম্বারে এসি রুমে বসে আছে, আমি সকাল 10:30 থেকে রাতে 11টা চেম্বার করছি, কষ্ট নেই আমার? হয়তো খাওয়া হয়নি, খাওয়া হয় না, তো কষ্ট নেই। হ্যাঁ, মানে সবকিছুর একটা বিপরীত দিক আছে, ওই বিপরীত দিকটাকে আমরা জেনারেলি দেখি না দেখে জাজ করে ফেলি, ওনার তো প্রচুর টাকা, কিন্তু ওনার কষ্ট কি হচ্ছে সেটা দেখছে না। তো এটা হচ্ছে আমাদের কালসর্প যোগ। কালসর্প যোগ আমাকে দেখতে হবে কোথায় কি প্রবলেম আছে। আমাদের লগ্ন, তুমি যে বললে না, লগ্ন মানে লগ্ন থেকে বা দ্বিতীয় তৃতীয়, এটা জানতে হবে তোমার কি কালসর্প যোগ, অথবা কালসর্প যোগে তুমি কোথায় তোমার প্রবলেম ফেস করছো তোমার জানতে হবে। সব কালসর্প যোগ একই প্রবলেম হয় না আমাদের। এটা কি করে মানে বুঝো? মানে ধরো একটা প্ল্যানেট আমার এই রাহু আর কেতুর মধ্যে সব প্ল্যানেট আছে, জাস্ট একটা প্ল্যানেট আমার বাইরে রয়েছে, তো একটাই প্ল্যানেট, তাহলে কি ওটা কালসর্প? আংশিক বলি আমরা, আংশিক বলি। মানে একটা প্ল্যানেট যদি ধরো আমাদের 8টা প্ল্যানেট এক সাইড চলে আসে, আর একটা প্ল্যানেট যদি আমাদের মানে এক সাইড আছে, আংশিক বলি আমরা। যে কোনো প্ল্যানেট ওয়াইজ এবার ঠিক হবে, তার সাথে কি হবে? ওখানে ধরো একটা প্ল্যানেট, ধরো কথা বলছি আমি, ধরো শনি রয়েছে বাইরে, শনি রয়েছে, এখন তো শনি কোথায় বসে, দেখো শনি কোথায় বসে, দেখো কালো চন্দ্র বসে আছে, দেখো তোমার বাকি রাহু আর কেতু এক সাইড চন্দ্র বসে আছে, বাকি এক প্ল্যানেট সব এক সাইডে বসে আছে। দেখো চন্দ্র দুপাশে যদি আমাদের, যদি রাহু আর কেতু বসে থাকে, যদি আমরা বলি মানে চন্দ্র দুপাশে নেগেটিভ প্ল্যানেট, মানে কেমোদম যোগ হয়। বার কি কেমোদম? আচ্ছা, এটা কি? মানে চন্দ্র মানে কি, মাইন্ড বলি না, ছেলে খুব চঞ্চল, ছেলেটা খুব ইমব্যালেন্স হয়েছে, ছেলেটা প্রচুর রাগ, প্রচুর অবাধ্য হয়েছে, মা বাবা কথা শোনে না, তো এইসব নেগেটিভ কেন হয়? তো কালসর্প যোগ আছে, তার সঙ্গে আবার এটা যুক্ত, কিন্তু চন্দ্র হচ্ছে মাইন্ড আর মন, ঠিক আছে? তো যে মাইন্ড আর মন পাশে রাহু একদিকে বসে, কেতু বসে আছে, তার মাইন্ড সবসময় ইমব্যালেন্স থাকবে। বলি না আমরা ডিপ্রেশন কেন হয়, কিছু সাইকো কেন হয় বলো তো? এইসব যুক্তি, এই চন্দ্রের সাথে রাহু আর কেতু কানেকশন। তো শনির সাথে চন্দ্র বসে, তুমি যে বললে শনি চন্দ্র হচ্ছে মানে বীজ যোগ বলি আমরা, বীজ যোগ। হ্যাঁ, মানে আমার মনে হয় শনি চন্দ্র যদি হয়, তাহলে আমার যেটা মনে হয় যে লোকটা প্রচন্ড ল্যাথখোর হবে, খুব অলস হবে, হ্যাঁ, অলস হবে, লেজিনেস হবে। মানে অ্যাকচুয়ালি শনি হচ্ছে কোনো কিছু করবো ভেবেও করবে না, হবে না। দেখো আমি অনেক দেখেছি, আজকাল জেনারেশন বেশি হচ্ছে, দেখো শনি চন্দ্র একসাথে, চন্দ্রভগ্ন কালসর্প যোগ, মানে কাইন্ড অফ সাইকো। কেন ব্রেন কাজ করে না, কেন মন আর মাইন্ড যদি কারো ইমব্যালেন্স থাকে, সেই করে ঠিক থাকবে। আজকে হচ্ছে এইগুলো হচ্ছে কালসর্প। অনেক লোকে বলছে এটা কোনো মানি না, কালসর্প অ্যাস্ট্রোলজার ভয় দেখা। দেখো কিছু তো হরস্কোপ আছে, নাহলে এই নিয়ে এত বছর কিভাবে চলছে, শাস্ত্রে কিভাবে চলছে, শাস্ত্রে কোনো ভুল হতে পারে না। হ্যাঁ, জ্যোতিষ ভুল হতে পারে, ডাক্তার ভুল হতে পারে, ডাক্তার বিদ্যা তো খারাপ নয়, জ্যোতিষ ভুল হতে পারে, কিন্তু জ্যোতিষ শাস্ত্র তো ভুল নয়। হ্যাঁ, এইটা ঠিক বলেছো। এইটা আমি গতকালই আমি আমার এক ভাইকে বলছিলাম, আমায় জিজ্ঞাসা করছিল অ্যাস্ট্রোলজি তুমি বিলিভ করো? আমি বললাম যে দেখ, আমি না, প্রশ্নটা করতে হবে যে তুমি এই অ্যাস্ট্রোলজারকে বিলিভ করো কিনা।
অ্যাস্ট্রোলজিকে আমি বিলিভ করি, কারণ আমি জানি যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা হয়, এবং যারা যারা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা তো আজকের সাবজেক্ট না, হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এসছে ওর সাবজেক্ট তো নয়, তো বহু পুরনো শাস্ত্র। এটা পুরনো, এটা তো আমাদের আদিম, মানে চলে আসছে। আদিম আদিম শাস্ত্র। মানে যখন আমরা দেখো ভগবান তো গ্রিকরা পর্যন্ত, গ্রিকরাই তো সবার প্রথমে আকাশে তারা দেখে 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 ভাগ্য নির্ধারণ করে। ঠিক আছে, তো যদি লোকে না হতো তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লোকে কি বলবে? আজ থেকে পাঁচে বেড়ে যায়, পুঞ্জিকাতে বেড়ে চন্দ্রগ্রহণ 2 মাস পরে আছে। মানে আমি এটা একদম বিলিভ করি অ্যাস্ট্রোলজি হয়, মানে সাবজেক্টটা একদম ঠিক, সাবজেক্টটা এটা পুরো পারমুটেশন কম্বিনেশন। যারা করছে সে কি করছে সেটা আলাদা ব্যাপার, কে কত ভালো পারমুটেশন কম্বিনেশন করছে সেটা তত ভালো হচ্ছে। তো অ্যাস্ট্রোলজি একটা চ্যাপ্টার ছিল, তার থেকে আরেকটা বিষয় হচ্ছে রেমিডিটা। রেমিডি আমাদেরকে জানতে হবে। আজকাল যেটা হচ্ছে, লোক কি হচ্ছে 6 মাসে 1 বছর কোর্স করো, জ্যোতিষ হয়ে গেল, জ্যোতিষ পরে হচ্ছে আমাকে চেম্বার, হাতে সব স্টোন দিয়ে দিব। বিশেষ করবে আমার চেম্বার, সব চেম্বারে যখন আমি বলি যদি এগুলো খুলুন তাহলে আমার চেম্বার ঢুকবেন। আমি প্রথম যারা হাতে প্রচুর আংটি পড়ে আছে, 2টা কন্ডিশন আমি চেম্বার করি। যদি আমাকে বিলিভ করেছেন এগুলো সব খুলতে হবে। আমি কি বলতো, এগুলো সব আবর্জনা বলি, এগুলো আবর্জনা খুলতে হবে। আচ্ছা, ঠিক আছে, দিস ইজ ইওর ওয়ে। ঠিক আছে, লোকে খারাপ ভাবতে হলো, যা যখন যাই অনেক লোকে ভাবতে হবে এটা উনি কি বলছে। দেখুন আমাকে কম্বিনেশন দেখতে হবে। তুমি যখন কারো বৃহস্পতি খারাপ, কারো রাহু খারাপ, তাহলে তুমি তাহলে 2টা স্টোন দিব কেন? বৃহস্পতি রাহু বলি আমরা কি গুরুচণ্ডাল যোগ। তুমি গোমেতে পড়ে আছো, তোমার বৃহস্পতি পড়ে আছো, তা কাজ কোথার থেকে হবে? আর কিছু লোক তো আছে, আমি দেখেছি সোনা দিয়ে তোমার গোমেত পড়ে, সোনা দিয়ে কেন গোমেত পড়েছো? দেখতে খারাপ লাগে, হবে না। তোমার হিসেবে পড়তে হবে গোমেদ, রূপা দিয়ে পড়তে হবে। শনি ধাতু, শনি গোমেদ শনির ধাতু না, গোমেদ হচ্ছে রাহু ধাতু। আচ্ছা, আর হচ্ছে শনি হচ্ছে তোমার, যা বলি আমরা, যেমন আমরা স্টোন যদি বলি এমিথিস, নীলম, যাবে শরীরে গোমে, রাহু আর শনি হচ্ছে আমাদের রূপা ধাতু। তো শনি দেব বলে উল্টা রিয়াকশন করবে, কারণ শনি দেবতা কখনো তো সহ্য করতে পারে না সোনাকে, ওকে তো ওই জন্য এত ক্রোধ ওনার। কেন সোনা দিয়ে পড়লে তো হবে না। কোনো যদি অ্যাস্ট্রোলজার বলে তুমি সোনা দেখেন পড়ো, কেন না হলে এই দেখো জ্যোতিষ নিয়ে চর্চা আলোচনা করলে বা রেমিডি প্রচুর একটা নেগেটিভ লোকে চলে আসে, কারণ এই নিয়ে অনেক যেটা হয় নর্মাল প্রবলেম চলে। কারণ আমি আমার জ্ঞানকে আমি আসছি, তুমি আমাকে ডেকেছো, আমি প্রোগ্রাম করছি, আমার জ্ঞানটাকে বলছি আমাকে। আমি এত 21 বছর আমার বাবাকে দেখে, আমাদের এটা 4th জেনারেশনে, বাবাকে দেখেছি, ঠাকুরদাকে দেখেছি, ঠিক আছে, তার বাবাকে আমি দেখিনি, কেন ওনাকে আমি দেখিনি জ্যোতিষকে না, কেন ওনার যে অভিজ্ঞতা আমরা পেয়েছি সেই অভিজ্ঞতায় আমি সবসময় ওইভাবে প্রতিকার করি, রেমিডি করি। তো আমার কথা হচ্ছে স্টোন আমি বিলিভ করি না, দিব্যবিশ্বাস স্টোন বিলিভ করে না। আচ্ছা, মানে এটা একদম স্টেটমেন্ট তোমার। আমার কথা আমি সব তন্ত্র শাস্ত্রে আর পূজাতে বিলিভ করি। তো এই মুহূর্তে আমি তোমার একটা প্রশ্ন করবো, খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং আপনাদের সকলের খুব ইন্টারেস্ট লাগবে, তার কারণ আমার মনে হয় আপনারা সবাই জাদু ব্যাপারটা শুনলে একটুখানি নড়ে চড়ে বসেন, যে জাদু করা, কোনো একটা জায়গায় জাদু হচ্ছে, সেটা কালো জাদু হোক, সাদা জাদু হোক, যেই জাদুই হোক না কেন। তুমি আসামের মানুষ, মায়ং গ্রাম তোমাদের সব থেকে কাছের, এই মায়ং জায়গাটা কি? দেখো মায়াং কথাটা তোমাকে জানতে হবে, মায়াং জাদু নগরী নাকি তোমার তন্ত্রের জায়গা। আজকাল তান্ত্রিকরা সেটা বলে মিনিংটা অন্যরকম নিয়ে আসছে। কিছু ইউটিউবে ভিডিও দিলেই তো ভিউ মানে তুমি অদ্ভুত ধরনের মায়াং নিয়ে যতটা লোক লাফালাফি, তো আমি আজ পর্যন্ত বুঝতে পারবো কোথায় কি আছে। দেখো 21 বছর এই প্রফেশনাল আছি, বাবাকে দেখেছি, মায়াং যে দেখেছিলাম, আগের লোকে প্রচুর কথা বলতো মায়াং এ হলো মেয়েদের বাস, ওখানে কোনো ছেলে গেলে এই করবে, পরে বশীকরণ রেখে দেয়, এই করবে, অনেক অদ্ভুত ধরনের কথা। তো মায়াং নিয়ে কথা, দেখো মায়াঙ্গে আদৌ তন্ত্র আছে নেই। তো মায়াং মানে কি হচ্ছে, মায়াং মানে মায়া নগরী, মানে হচ্ছে জাদুর জায়গা, কোন রকম তন্ত্র জায়গা না। কিন্তু তাহলে জাদুটা কি তন্ত্রের মাধ্যমে হয় না? হয় নাকি? বুঝ কথা বলছো, জাদু আর তন্ত্র অনেক রকম পার্থক্য আছে। তুমি আমার সামনে একটা আসলে, হ্যাঁ তোমার এই যে গৌরব, তুমি এই নাও, তোমার একটা জাদু দিলাম, একটা আপেল চলে আসলো, তুমি খাও, তোমার ভালো হবে। তা কি তুমি কি নাম দিবে? তুমি এটা জাদু না তন্ত্র দিবে? জাদু। আমি যে দিই, আমি যে তান্ত্রিক, তা কি তন্ত্র পার বলবে?
না, আমি যেমন ছোটবেলায় প্রচুর গল্পে দেখতাম যে সাধু এসে একটা আপেল দিয়ে চলে গেল, বললো খেলে তোমার বউ প্রেগনেন্ট হবে এবং তোমার রাজা বাচ্চা তাহলে হবে। কি হবে? তাহলে কি জাদু। জাদু না তন্ত্র? কি বলবো এটাকে, আমার তো জাদুই মনে হচ্ছে, ম্যাজিক এটা একটা। ঠিক আছে, কেন মায়াং কথাটা হচ্ছে, মায়াংটা আমাদের জানতে হবে। আজকাল জ্যোতিষ বা তান্ত্রিক যেটা নিয়ে বা ইউটিউবার যেটা বলো, সুন্দর সুন্দর খুব খারাপ লাগে, এত ভিউয়ার্স বাড়ছে, এত বাড়ছে, আমি এত কিছু লাভালাভি, কোথায় লাভ, কি হচ্ছে আমাকে জানতে হবে। মায়াংটা কেন নাম হলো? আমরা বলি না মায়াং হচ্ছে কে, কার থেকে সৃষ্টি হলো, কেন হলো? মায়াং হিস্ট্রি বলতে হলে তোমাকে 3-4টা পডকাস্ট বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে তো অবশ্যই হিস্ট্রিটা জানা উচিত আর কি। কিন্তু আমি একটা পার্ট বলছি, একটা পার্ট বলো, নেক্সট পার্ট মানে পরের পডকাস্টে এটা নিয়ে আলোচনা করব। মায়াঙ্গের যেটা আমরা বলি না আজকাল, যক্ষিণী, পেট, তারপর কর্ণ পিচাসিনী, এগুলো কে, কার থেকে সৃষ্টি হয়েছে? আমাদের তন্ত্র জগতে আমি যেটা আজকে আমি আলোচনা করছি, আমি লিখে দিব এই এই মায়াং সম্বন্ধে। এই তন্ত্র জগতে কে কোনো আলোচনা করেনি, আমি লিখে দেবো। পশ্চিমবঙ্গে কোনো তান্ত্রিক জানা নেই এইসব মায়াং সম্বন্ধে, যে যেমনটা আছে। বলো। মায়াং যেটা ছিল দুজন মহিলা, যেটা নাম হচ্ছে মায়াং। মায়াং কেন হলো? ঠিক আছে, মায়াং কেন? মায়াং মানে হলো মায়ার নগরী, মানে মেয়েদেরকে বলছি আমরা। আচ্ছা, একজন ছিল আশাও ছিল, সে বিশাল জাদু মানে তোমাকে নিমিষে, যেটা বান মারা বেশি হতো। আর একজন ছিল নেতা রানী আর আশাও, এই দুজন ছিল হলো মায়াঙ্গের শ্রেষ্ঠ তান্ত্রিক বা জাদু বলতে পারো। নিমিষে লোককে ওনাকে ওনার আন্ডারে, যেটা আমাদের যেটা আজকাল আমাদের সব জায়গায় দেখবে, ছোট থেকে বড়তে সবে একই আছে না, আমি কর্ণ পিশাচিনী সিদ্ধি করেছি, আমি পেট সিদ্ধি করেছি, আমি ব্রহ্ম রাক্ষস সিদ্ধি করেছি, ব্রহ্ম রাক্ষস আমার কাছে 10টা পেট চালানো আছে, বহুত লোকে বলে। এরা কে, কার থেকে সৃষ্টি হয়েছে? এরা কে এনেছিল? আজকাল আমাদের কে এনেছিল এগুলাকে? ওই দুজন। উনার জাদু, উনার তন্ত্র। ঠিক আছে, ইসমাইল যোগী নাম শুনুন নাই, শুনবেন এগুলাকে? ইসমাইল যোগীর দুজন শিষ্য ছিল। ইসমাইল যোগী হচ্ছে আসামের তন্ত্র জগতের তান্ত্রিক যাকে বলি আমরা। আচ্ছা, ঠিক আছে, বড় তান্ত্রিক। ও তান্ত্রিক লিস্টে না, মানে সিদ্ধ পুরুষ না, তার থেকে যদি আরো কিছু থাকে তাই বলি আমি ইসমাইল যোগী, মুসলিম যেটা বলি। ঠিক আছে, ও 2টা শিষ্য ছিল, হলো আশা আর নেতারানী, ওনার শিষ্য। হ্যাঁ, মানে আজকাল এই 2টা সিদ্ধি যদি কে করে না, পুরা সব তোমার হাতে গ্রিপে থাকবে। কিন্তু সিদ্ধি করা তো বহুত কঠিন কাজ। দেখো 42 দিনের সিদ্ধি, দেখো বহুত ভয়ানক, কিন্তু এরকম প্রচুর দেখেছি আমরা। আমার কেন বললাম, আমার বাবার কাছে একদিন এসেছিল, ও মানে বলছিল, বাবা আমার ঘটনা বলছিল, আমার কাছে এসেছিল, আশাও আর নেতারানী সিদ্ধি করেছিল 42 দিনের সিদ্ধি। আচ্ছা, এনাদের দুজনের সিদ্ধি? হ্যাঁ, 42 দিন লাগে, 42 ডেজ। কেন এগুলো হচ্ছে কি হয় দেখো, আশা রানী আর নেতারানী, আশা ও নেতা, এটা হলো আত্মা, এটা ভগবান সিদ্ধি নয়। দেখো আত্মা কখন তো মরে না, মানুষ মরে যাচ্ছে। কিন্তু এই যে আমাদের তান্ত্রিক যেটা বলি না আমরা, তুমি মানো কি না আমার এটা মানতে হবে। যারা তান্ত্রিক, সে যদি ভালো তান্ত্রিক হয় না, মানে তান্ত্রিক কথাটা ভুল বলবো, যারা সাধক বলি আমরা। কেন তন্ত্রটা আজকাল একেবারে 5 জন থাকলে ও 5 জনের তান্ত্রিক আজকাল। ঠিক আছে, তো যারা তোমাকে কি বলি আমরা, মানে সিদ্ধি পুরুষ অথবা যাই করো, যারা সিদ্ধ লাভ হয় না বা তারা ওই কোর্সটা কমপ্লিট না হয়, কিন্তু আগের জন্মে কিন্তু জন্ম হয়, অথবা না ঘুরলে তখন আমাদের ঘুরতে থাকে আত্মাটা। তো এইসব যদি কেউ যে আত্মা আহ্বান করা হয়, মানে আমরা যেটা বলি, আমরা যখন আমরা ওকে যদি আমরা সিদ্ধ লাভ কি হচ্ছে, ওকে সন্তুষ্ট করা। এ তো ভগবান নয়, সিদ্ধি তোমার লাভ করতে পারবে, সন্তুষ্ট করতে হবে। যদি আশা ও নেতারানী কেউ যদি তোমাকে সিদ্ধি লাভ করে মায়াঙ্গে গিয়ে, ওনার সিদ্ধি সম্ভব না। কেন? খুব কঠিন, বহুত টাফ। দেখো কি হয়, ঠিক আছে, বহুত টাফ। ঠিক আছে, তুমি খালি এটা তুমি দেখবে, খালি গুগল খুলবে আশা ও নেতারানী, তো পুরো হিস্ট্রি পেয়ে যাবে, পুরো হিস্ট্রি। এমন নয় আমি আজই দেখবো, আমি বানিয়ে বলছি, তুমি দেখবে খালি নেতারানী কে ছিল, আশাও কে ছিল। আরে আমি একটা পডকাস্ট করে দেবো নিজেই বোধহয় একটা, এটা হিস্ট্রিটা দেখার পর। ঠিক আছে, তো ওদের তন্ত্র, ওদের মন্ত্র বিশাল পাওয়ারফুল, আর ওদের হচ্ছে লোকাল মন্ত্র। আচ্ছা, এটা কোনো রকম বইয়ে পাবে না।
ওখানে গিয়ে শিখতে হবে না, ওটা সিদ্ধি লাভ করতে হবে। ওইটা সিদ্ধি লাভ, ওনাকে সন্তুষ্ট সিদ্ধি লাভ কথাটা আমার শুনতে খুব, আমি কম লোককে বলি, ভালো লাগে না শুনতে, কেন ওকে সন্তুষ্ট, কারণ একটা আত্মাকে সন্তুষ্ট করা, সে আত্মা তোমার কাছে চলে আসে। তুমি আচ্ছা, ওরা আসলে কি হবে? ধরো আমি সন্তুষ্ট করে ফেলি, দেখো আসছে তো প্রসেস জানা আছে মানে কিভাবে করে? এই নিয়ে যদি বলি তাহলে দেখবে কাল থেকে লোক শুরু হলো। কেন এমনি তো আমাকে দেখো, আমার কাছে দেখো তোমাদের যখন তোমার চ্যানেলে প্রোগ্রাম করছে আরো করছি, তখন দেখো আমার কাছে যেভাবে লোক ফোন করে সবাই একই বলে, দেখো আমার যে আমি তন্ত্র শিখবো, তান্ত্রিক তন্ত্র শিখবো, তন্ত্র কোর্স, আমি এই কোর্সটা বলি, তারপর ওইটা বলছি বা আসলে ঘটনা বলছি। তখন আমি দুটোই প্রশ্নই আমি করি, তোমার তান্ত্রিক হবে নাকি সাধনা শিখবে? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, সবাই একসাথে তান্ত্রিক শিখবো। আমি কেন? তান্ত্রিক হচ্ছে, আমি বলি তান্ত্রিক যদি শিখো তাহলে আমি আমাদের হবে না, যদি সাধনা শিখো তাহলে আমি সঙ্গে তোমাকে হেল্প করবো, কারণ তুমি কতটুকু লোড নিবা, সেখানে গুরু থেকে শিষ্য অনেক উপরে চলে যায়। ঠিক আছে, এটাই তো হয় জেনারেলি, মানে আমরা তো দেখে এসেছি তাই। ঠিক আছে, তুমি অনেক দেখবে যে আমাদের টিচার পড়াশোনা করছে, উনি গভর্নমেন্ট সার্ভিস জীবনে করতে পারেনি, ওনার স্টুডেন্ট বিশাল জায়গা চলে যাচ্ছে, হয়ে গেছে। এটা তো লাগতো মানতে তোমাকে হবে, সাধনা মানতে গেলে তোমার ভক্তি কত দূর। তো তন্ত্র হচ্ছে লিমিটেড, কারণ আজকাল যে তন্ত্র যেটা হয় 6 মাসের কোর্স হয়, তোমাকে শেখাবে, তোমার শর্ট কর্ম শেখাবে, বশীকরণ শিখবো আমি, 2 মিনিটে বশীকরণ, 3 মিনিটে বশীকরণ শেখাবো, বা 4 ঘন্টা বশীকরণ শেখাবো। এটা অদ্ভুত ধরনের ওদের বিজনেস টেকনিক লাগে, ঠিক আছে, ওটা হচ্ছে তন্ত্র। আর সাধনা যদি তুমি বলো, সাধনা হচ্ছে আনলিমিটেড, ঠিক আছে, আরো জানবো, আরো ঢুকবো। যেরকম রামকৃষ্ণ দেব, বামাখ্যাপা, এরকম অনেক কেন্দ্র কোনা, ঠিক আছে, যেরকম বললাম আশাহ, নেতারানী, ওরা ভিতরে ঢুকেছে, আরো জানবো, সাধক হবো, আরো ঢুকবো, কি আছে তন্ত্রে, মাকে ডাকলাম, মারের ভিতরে আরো ঢুকবো, আরো জানতে হবে কি করলে কি হবে। এটা হচ্ছে আমাদের হলো সাধনা। আর তন্ত্র হচ্ছে 6 মাসের কোর্স। এইটা হচ্ছে তন্ত্র সাধনা বললে, কিন্তু হ্যাঁ দেখো 4 মিনিটে বশীকরণ হয়, তুমি বলো তোমাকে, তাহলে তো সবার আগে লোকে আম্বানিকে করতো। তো 4 ঘন্টা বসে, আমি অদ্ভুত, আমাকে প্রচুর ক্লায়েন্ট আসবে এরকম মাথার হ্যাং করে, জানো তো আজকাল, মানে বসে 4 মিনিটে বসে, 4 মিনিটে বসে অদ্ভুত ধরনের, তুমি জানো 4 মিনিটে বসে কি ধরনের টেকনিক, কি টেকনিক? তো আমি আগে জানতাম না। আমি এই যে লাস্ট এই মাঝে একদিন ছেলে আসছে, ছেলেটা হচ্ছিল বলো তো আমি অনেক ঠকেছি। আমি কীভাবে ঠকেছ, ছেলেটা হচ্ছে হিন্দু বাঙালি, মেয়েটা হচ্ছিল মুসলিম, মেয়েটা হচ্ছে অন্য জায়গায় বিয়ে দিয়েছে, আবার ডিভোর্স হয়েছে, ছেলে ওকে বশীকরণ করবে। সাধারণত এরকম কাজ করা উচিত না। আমার কাছে আসলো, ভিজিট আমাকে দিল, আমি বলো তোমার কোশ্চেন কি আছে, বলো আমার দাদা আমি হাত দেখাতে আসিনি, এই প্রবলেম আসে। আমি প্রচুর ঠকেছি। কি ঠকেছো? মেয়েরা এসছে না ছেলেটা এসছে, ওকে আমি এই 4 ঘন্টা আমি ব্যানার দেখেছি, অ্যাড দেখেছি, তোমাকে তো তুমি নিজে ঠকেছো, তোমাকে ঠকানি তো, আর তোমার একটা কমন সেন্স নেই। 4 ঘন্টা বশীকরণ হয়, তো দাদা উনি যেভাবে বললো 4 ঘন্টা বশীকরণ, উনি আমার কিছু নিয়ম দিল। আমি এই এত লোকে মূর্খ হয়, তুমি আজকে তোমার প্রেমের লোকে পাগল হয়, 4 ঘন্টা বশীকরণ করতে যায়, পাগল তোমার হয় কেন? আমি তুমি বলছো, উনি যেটা বললো না, তুমি দেখো অদ্ভুত ধরনের। প্রথম কোশ্চেন হচ্ছে মাটির নিচে জিনিস কিছু খাওয়া যাবে না। মাটির নিচে, যখন আমাদের আলুটা খেতে হবে, আমাদেরকে আলু তো মাটির নিচে, পেঁয়াজ মাটির নিচে, সব তো মাটির নিচে, তো খাবা কি? খালে কোনো কাজ হবে না। ওকে, ঠিক আছে, এই তো 4 ঘন্টা বসে প্রথম কাজ। তুমি যেখানে তুমি বসবে সেরকম কাপড় দিয়ে বসতে হবে। তুমি বাড়িতে বসো চেয়ারে, তো কোনো একটা কাপড় দিয়ে বা রুমাল দিয়ে বসতে হবে। যদি বসো তা তোমার কোনো কাজ হবে না, মানে যদি কাপড় ছাড়া বসো। তো দাঁড়িয়ে পেচ্ছাপ করা যাবে না, ভাই আমরা বাঙালি, দাঁড়িয়ে পেচ্ছাপ তুমি করতেই তোমাকে হবে, ঠিক আছে। তো এরকম হচ্ছে হলো লজিক। তারপরে উনি বলে, দাদা আমাকে বলছে আমি 2 দিন করেছি কষ্ট মষ্ট করে, 3 দিন মনে হয়নি, ফোন করেছি, বলে কি দাদা আপনার দোস্ত আপনার কাজ হয়নি। এটা 4 ঘন্টা বসে করেন কাজ। আর বিলিফ এমন একটা ব্যবসা যে কাউকে যদি হচ্ছে এই লোভ দেখিয়ে তারপর ভুলভাল জিনিসপত্র বলে দেয়, এবং তারপর আপনার প্রবলেমেই কাজ হয়নি বলাটাও খুব সহজ।
নর্মালি তুমি তো ভুল করবি। তোমার এই কথাটা আমার খুব ভালো লেগেছে, মানে প্রচন্ড ভালো লেগেছে। এবং এই কথাটা না আমি নিজেও ব্যক্তিগত স্তরে মানুষকে বলি, মানে আমার তো প্রফেশন আলাদা, আমাকে লোকজন এসে বলে দাদা আমি ইউটিউবার হতে চাই, আমি প্রচুর সাবস্ক্রাইবার কামাতে চাই, অনেকে বলে আমি ইনস্টাগ্রামে হেভি সাবস্ক্রাইবার ফলোয়ার কামাতে চাই। আমি না তাদেরকে একটা কথা বলি যে দেখো সাবস্ক্রাইবার কামানোটা কিন্তু ওই যে তুমি যেটা বললে না যে তন্ত্র হচ্ছে ছোট পার্ট, সাবস্ক্রাইবার কামানোটা তেমন খুব ছোট একটা হতে অংশ, পারে, খুব ছোট। মানে আজকে কোনো একটি মহিলা, যেটা আমরা ইনস্টাগ্রামে এখন দেখি বেশিরভাগই একটুখানি পেটটা দেখিয়ে বাস হ্যাঁ একটু ছোট পোশাক পরেই যদি সে একটা গানের সাথে লিপ মেলায়, তার কিন্তু মোটামুটি একটা 1 মিলিয়ন ভিউয়ারশিপ হয়ে যেতেই পারে। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে সেটা কন্টেন্ট বানানোটা কিন্তু একটা সাধনা, সাধনা, যে তুমি প্রত্যেক দিন যার প্রপোর্শনাল একই হতো রে, প্রত্যেক দিন খাচ্ছো, রোজ পড়াশোনা করছো, রোজ সেই সাবজেক্টটাকে নিয়ে প্র্যাকটিস করছো, জানছো, নতুন মানুষদের সাথে মিশছো, তারপর গিয়ে তুমি একটা ইউটিউবে ভিডিও বানাচ্ছো বা ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছো। এটা কিন্তু সাধনা, আর এটা এন্ডলেস, এটার কোনো শেষ নেই। যেরকম এনলেস তুমি আর যখন আমার প্রচুর রকম আছে, এরকম না মাথায় হ্যাং করে প্রচুর চেম্বার আসে আমার। আলিপুরদুয়ার ও দুয়াসে তুফানগঞ্জে আমার পুরনো ক্লায়েন্ট, হঠাৎ উনি মানে গভর্নমেন্ট সার্ভিস করে হঠাৎ করে বলছে। তোমার কোন কোন জায়গায় চেম্বার আছে? আমি করি হলো কলকাতা কালীঘাটের চেম্বার করি, তো শিলিগুড়ি চেম্বার আছে, আর হচ্ছে হলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আর হচ্ছে গুয়াহাটি, আর এদিকে আছে দিল্লি, মুম্বাই আর ব্যাঙ্গালোর। তুমি তো সব জায়গাতেই সেই জায়গা তো আমার একটা মনে করি সে কি বলে তুফানগঞ্জ থেকে ফোন করলো, হঠাৎ করে বললো কি পুরনো ক্লায়েন্ট, হঠাৎ করে দেখি আমার অনেক প্রবলেম সলভ করা ছিল, ওরা ভুলে গেছে আমার। হঠাৎ করে বলে কি নাম সেভ করা আছে, ভালো যোগাযোগ ছিল। আমি তখন মানে তন্ত্র শিখবো, আপনাদের তন্ত্র দীক্ষা দিবেন আমাকে, হঠাৎ করে গুরু পূর্ণিমা আগে তন্ত্র দীক্ষা। হঠাৎ তুমি না আমি তো বগলামুখী জব করি গেলে, আমি তুমি দীক্ষা নিয়েছি, তো তুমি আসো চেম্বারে। তো আমি ওকে বললাম তুমি দীক্ষা নিয়েছি, কিন্তু আমার আপনার থেকে আরো দীক্ষা নেই। আমি দেখো তুমি কি জব করো, আমি বগলামুখী জব করি, প্রচুর রেজাল্ট পেয়েছি, আমি যে জব করো বগলামুখী বললো ওম রিং বগলামুখী সবটা মাঝে মধ্যে বললাম মন্ত্র এই বলে। আমি তুমি এটা কি করলো, তুমি এটা তো মন্ত্র নয়, এটাকে এটা শব্দ নয়। কেন মন্ত্র কাকে বলে? তোমাকে আপ অ্যান্ড ডাউন, খালি মন্ত্র জপ করলে হবে না। তুমি যেটা বলছো তো আমার ইউটিউবে লেখা আছে ওং রিং বগলামুখী সবটা বাঁচা মুখস্থ জিব্বাম বুদ্ধি নাচ রিং অংশ। বললাম একবার হলো, 2 বার, 100 বার হলো, আগে যেটা বলেছিলাম এটা হয় না। মন্ত্র আর শব্দ দুটো আলাদা আলাদা হয়। মন্ত্র কথা ডাউন করতে হবে, কোন মন্ত্র তোমাকে আপ করতে হবে, তাই তো তোমাকে মন্ত্র বলবে। কারণ আমার যতদূর ধারণা যে মন্ত্র হচ্ছে একটা হাইম, ইংরেজিতে আমরা যেটাকে বলি হাইম, মানে মন্ত্রের একটা প্রপার ফ্রিকোয়েন্সি আছে, সাউন্ড ফ্রিকোয়েন্সি, যে সাউন্ড ফ্রিকোয়েন্সিটা আমাদের শরীরের ভিতরে প্রত্যেকটা জায়গায় কাজ করতে করতে যায়। আপ এন্ড করবে, ডাউন করতে হবে, কখন তোমাকে সুর মোটা করতে হবে, কোনো সেটা মন্ত্র পড়ার প্রপার হাইম রয়েছে। তো এটা করতে হবে, কারণ আমি এইভাবে করি না। উনি আমাকে দেখাও তুমি কি ফ্রিকোয়েন্সি কাজই করবে, মুদ্রা দেখা দিল, এই মুদ্রা এই দেখে আমি ঠিক আছে, চলো ঠিক আছে। তুমি জানো মন্ত্র কাকে বলে? মন্ত্র হচ্ছে একটা লাইসেন্স, একটা গাড়ির ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে? তোমার মন্ত্র, তুমি মন্ত্র নিলাম, দীক্ষা নিলাম গুরুদেব থেকে, তুমি জপ না হবে, হয় না। প্রত্যেকটা মন্ত্র দীক্ষা আলাদা আলাদা দীক্ষা অনেক প্রচুর হয়, ঠিক আছে? আর প্রচুর মন্ত্র এরকম আছে। তা উনি যখন বললাম না কাকে দাদা অন্য কোনো রকম আসে নাকি, মানে অন্যরকম কোনো রকম প্রসেসিং আছে না, তাতে ছিলাম বলতে এটা মানে তুমি তো কলেজ স্ট্রিট যাও বা অ্যামাজন, এটা তুমি কি আমাকে পেয়েছো? আমি একটা অ্যামাজনের দোকান, হ্যাঁ? তুমি তো মন্ত্র প্রসেসিং চেঞ্জ করবো তুমি আমাকে। আজকাল যেটা হয়, আজকাল হয় অল্পতেই খুব তাড়াতাড়ি জিনিস পাও, ফাস্ট ফুডের মতো, মানে অ্যামাজনে না অর্ডার দিলাম চলে আসলো, জোম্যাটো। এই কথাটা না আজকে আমার খুব ভালো লাগলো, তুমি যেই থটটা বললে যে সাধনাটা এতটা ইম্পর্টেন্ট। লোকজন তান্ত্রিক হতে চায়, সবাই বলে আমি তান্ত্রিক, কিন্তু যে তান্ত্রিক সেই হয়তো তাকে সাধনা করতে জব করতে বসালে সে হয়তো মনে হয় কতক্ষণে উঠবো। আমাদের 6 মাসে কোর্স শেষ করে বিজনেস না নামতে হবে না আমাকে। তো এই কথাটা যে বললাম, কারণটা হচ্ছে আমাদের
যে আমাদের আশাও আর নেতারা নিয়ে আবার সে মায়াঙ্গে চলে আসবে। লিঙ্কটা এটাই বললাম না মিতাম, কারণ এটাই হচ্ছে মেন মায়াঙ্গের ঘটনা হচ্ছে কি আশা ও নেতারা নিয়ে সাধনা সিদ্ধি লাভ করতে সহজ নয়। মায়াঙ্গে গেলাম, ফটো তুললাম, আসলাম, ওটা কিন্তু না। মায়াঙ্গ তুমি কাকে বলবে? আশারানী কেউ নাম শুনেছিলে? নেতারির নাম শুনেছে? মায়াঙ্গ আরো অনেক অদ্ভুত অদ্ভুত লোক আছিল, সে অদ্ভুত লোক নেই এখানে। মায়াঙ্গা কাকে বলে? আসাম তন্ত্র জায়গা কেন বলে? কামাখ্যা তন্ত্র জায়গা কেন বলে? খালি জনি পীঠ পড়েছে, মা সতীর পীঠ, খালি ওই জন্য হলো? আমরা জানি কামাখ্যা চলে সতীর 51 পীঠ, তন্ত্রপীঠ বলি, এই জন্য কামাখ্যা বিখ্যাত। কামাখ্যায় একটা যে মুনি ঋষি ছিল যাদের হয়তো আমরা চিনিও না। এটা আলোচনা করবো, একটা পডকাস্টে আলোচনা করবো না, এটা নিয়ে একদিন আলোচনায় বসতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মানে এই মানে যে মনীষীদের কথা বলছো বা সাধকদের কথা বলছো, মানে তারা কি ভাবতো, সাধকের মাইন্ডসেট কেমন হতে হবে, মানে এটা তো একদম ক্লিয়ার বস। মানে কেউ সাধনা করতে চাইলে সেটা আলাদা সাবজেক্ট, তান্ত্রিক হতে চাইলে, ব্যবসা করতে চাইলে আলাদা। 6 মাসের কোর্স, 6 মাসের কোর্স 2 বছর কোর্স হয়, তার মানে 4টা সেমিস্টার হবে। আর তার মধ্যে হবে তোমার তন্ত্র ভারতী, তন্ত্র সম্রাট, গোল্ড মেডেলিস্ট, তন্ত্রের গোল্ড মেডেলিস্ট। এগুলো দেওয়া হয়। শুনতে খুব খারাপ লাগে, যারা জ্যোতিষ যারা বন্ধু আছে ওরা আমাকে আমার বহুত উল্টাপাল্টা বলবে, সমস্যা ওদের হয়। দেখো ভয় কাউকে পাইনি আমি, যে ভাই তুমি ডেকেছো আমাকে বলতে হবে। তো লোককে আজকাল চোখ খুলতো, কেন আমাদের কাছে প্রচুর ক্লায়েন্ট এরকম হয় কলকাতায় তন্ত্রের জায়গায়, মানে সব লোকে উল্টাপাল্টা কাজ করছে, প্রচুর রেট রয়েছে। তো যার ব্যবসা সে করে, কোনো কথা নেই আমার, বাট আমার যেটা বক্তব্য আমার তো বলতে হবে। হ্যাঁ, এটা আমিও বিশ্বাস করি। মানে তুমি কি লোকের ভয়ে তুমি কিছু করবে না? আমি তোমাকে আউট অফ দ্য ক্যামেরা একটা কথা বলছিলাম, আমি ক্যামেরাটা বলবো না, বলাও উচিত না, আমরা ওটা নিয়ে পরে একবার তোমাকে বলবো। যে আমারও বিলিফটা এটা, যে কোনো কাজ করার সময় যদি পুরো একাগ্রতা না থাকে সেই কাজটাতে, এবং যদি সৎ উদ্দেশ্য না থাকে, তাহলে সেই কাজটা সব সময় খারাপ দিকে চলে যায়, এবং তার জীবনেও একটা সময় গিয়ে হয় না, কিছু হবে না। তো কারণ ভেক ধরে মানুষ তো বেশি দিন থাকতে পারে না। দেখো তাতে দেখো সবাই, তোমার টাকা কষ্টের টাকা, আমার টাকা কষ্টের টাকা, যে দিচ্ছে আমাকে তাহলে কষ্ট টাকা, কিন্তু সত্যি কথা, ঠিক আছে? কারণ দেখো কিরকম অনেক আছে, কেউ সোনা বিক্রি করে দিচ্ছে, কেউ তোমাকে মানে গাড়ি বিক্রি করে দিচ্ছে, কেউ তোমার অনেক কিছু, অনেক। দেখো লোকে যখন বিপদে পড়ে না, তখন ভাবে আমার সম্পত্তি মেন নয়, সম্পত্তি হচ্ছে আমার বাড়ির ছেলে, বাড়ির মেয়ে, বাড়ির হাজবেন্ড, বাড়ির ওয়াইফ, এটা আমার সম্পত্তি। যখন কারো আমাদের শারীরিক প্রবলেম হয়, ডক্টর বলে আপনার কিডনি চেঞ্জ করতে হবে, তখন আমরা প্রপার্টি বিক্রি করে দিই, আমরা লাগবে না, কেন আমার যে ইনকাম লোকটা, সেই লোকটা ঠিক থাকে ইনকাম, এরকম বাড়ি অনেকটাই হয়তো একদিন বাড়িটা কেনার জন্য কত তো কার থেকে যখন আমরা উল্টা টাকা নিই না, তখন অভিশাপ প্রচুর হয়, প্রচুর অভিশাপ। যখন 2 নম্বর করে টাকা কামাই, দেখো কতদিন তুমি 2 নম্বর করবে, ঠিক কথা। তো আমি সবাইকে দেখো, শাস্ত্রে কখন চিটিং বাস না, জ্যোতিষ যারা করছে তারা কি করছে তাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ জ্যোতিষ শাস্ত্র কখনো আমাদের 2 নম্বর হতে পারে না, তন্ত্র কখনো সাধনা কখনো 2 নম্বর হতে পারে না। ওটা সাধক মানে তান্ত্রিক, জ্যোতিষী, এরা উল্টো পাল্টা কিছু করতে পারে, কিন্তু সাবজেক্টটা ভুল নয়। সাবজেক্টটা সবসময় শিখিয়েছে সঠিক কাজই, সঠিক কাজ করতে হবে। হ্যাঁ, মানে আমরা তো রামকৃষ্ণদেবকেও দেখেছি, সে সাধক মানুষ, মামা খেপাকে দেখেছি সাধক মানুষ। তারা তো নিজেরা কত কিছু জীবনে পায়নি, জীবনে পাওয়ার স্বপ্ন দেখেনি, লুজ করেছে শুধু সাধনা, শুধু মাকে পাবে বলে, শুধু জীবনের ওই উপলব্ধিতে গিয়ে। আমাকে একটা ক্লায়েন্ট আসলো, আমাকে ভুল আর একটা অদ্ভুত ধরনের কথা, জানো তো, আমাকে উনি বলছে আমার ছেলে না ইসে মতো মাকে, ও যা খায় মাকে তাই, এমন করে ভণ্ডামি, ওগুলাকে টিভি সিরিয়াল দেখেছে, ওর ভণ্ডামি এতই বলে হো মা ওকে খাবে, ওকে জানো না মাকেও খাওয়াবে, আমি যদি ও যে মুড়ি খায় আগে মাকে খাওয়াবে, তারপর আমার ভণ্ডামি লাগে। ওইটাই হলো লোকে হলো প্রসাদ হিসেবে সবাই খায়। অ্যাকচুয়ালি দোষ আমাদের, কারণ আমরা তাদের খুব বিশ্বাস করি, লোককে বিশ্বাস করি। হ্যাঁ, আমাদের মানুষের সমস্যা হচ্ছে, সব থেকে বড় কথা হলো বিশ্বাস করা, লোভ। যাই হোক, আমি তোমাকে একটা প্রশ্ন করি, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার পডকাস্টটা অনেকটা শেষের দিকে চলে এসেছে, গল্প করতে হলে তো আমাদের গল্প শেষ হবে না, এটা আমরা বুঝে গেছি। হ্যাঁ, তোমায় বলি, অনেকে আমাকে এটা জিজ্ঞাসা করে যে গৌরব দা হাতে একদম টাকা থাকছে না, টাকা রাখতে পারছি না, কি এমন করলে টাকা রাখতে পারবো? আমি এর আগেও এই প্রশ্নটা আমি আমাদের সুজন্যকেও করেছিলাম, ও একরকমের ওর একটা টোটকা বলেছিল। আমি যে তোমার স্পেশাল কিছু একটা তুমি টোটকা আমি পরে বলবো,
হ্যাঁ তাহলে এখানে টাকা কেন থাকে না আমি আগে বলি। হ্যাঁ তুমি স্পেশাল উত্তর শুনতে চাই আমি একটু। দুটো লজিকে টাকা থাকে না। প্রথমত যখন আমাদের টাকা কেন থাকবে না, তুমি যখন তুমি 50,000 টাকা তুমি পাচ্ছ, তুমি স্যালারি পাচ্ছ, প্রথম তখন আমাদের চাহিদা বেশি হয়ে যায় আমাদের, ঠিক আছে। সব কিছু তুমি ইএমআই সিস্টেম কিনবে, গাড়ি ইএমআই, ঠিক আছে, মোবাইলে ইএমআই, ঠিক আছে, ঘোরার খরচ। তোমার 50,000 টাকা যদি হয়, ঠিক আছে, তখন তুমি দেখো মাসে গিয়ে তুমি দেখবে তোমার 60,000 টাকা তোমার খরচ। এই একটা সিস্টেম, এবং 10,000 টাকা আমার হচ্ছে পরের মাসের ইএমআই এর রিকারিং সব থাকবে। তো এই একটা সিস্টেম আমরা বলি, কারণ আমরা বলি সঞ্চয় আমাদের শিখি না আমরা, এই একটা হয়। আর সেকেন্ডটা কেন এটা হয় এটা জানতে তোমাকে হবে, সে তোমাকে রাহু করায়। আর হচ্ছে তোমার শুক্র, যদি রাহু শুক্র কানেকশন অথবা শনি মঙ্গল যখন কানেকশন থাকে, তখন তোমার লাইফে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হবে, টাকা তোমার সেভিংস করতে পারবে না। যদি অথবা লগ্নের দ্বিতীয় স্থানে যদি আমরা নেগেটিভ প্ল্যানেটে রাহু বসে আছে অথবা শনি মঙ্গল কানেকশন হয়ে যায়, তাহলে একদম পুরো ভুগিয়ে দিবে। আমি অনেক দেখেছি, বললাম না, আম্বানির মতো, আম্বানি বিশাল ব্যাপার। তুমি দেখো আজকে অমিতাভ বচ্চন সুপারস্টার, তার চেয়ে কোনো হয়নি। কেন হয়নি? বাবার টাকা আছে, তো নিজে কেন হতে পায়নি? ঠিক। তো এই যে কানেকশন, টোটকা, আমি একটা টোটকা থেকে, টোটকা তো কাজ করবে। দেখো টোটকা, আমি যে টোটকা দিয়েছি সেটা আমার বাবা দিয়েছিল, আমার টোটকা না। আজকাল তো টোটকা না গেলে মানে ইউটিউব খুললে মানে অ্যাস্ট্রোলজির খালি যে যার মতন টোটকা দিয়েছে, মানে কোথায় কোথাও লিঙ্ক নেই, ঠিক আছে। একটা টোটকার লিঙ্ক থাকবে একটা সাথে, না কারণ থাকবে টোটকাটা বানানো, ঠিক আছে। আমার টোটকা হচ্ছেই কেন, আজকাল তো আমাদের টোটকা খুলে দিতে পারবে। তো যদি আমাদের টোটকা, যদি আমাদের কারোর টাকা থাকে, লোকে অনেক সময় তুমি দেখবে, যেমন আমি নেগেটিভ বললাম, কেন পজিটিভও আমি বলে দিচ্ছি। অনেক সময় তুমি দেখবে আমরা খুব ছেলে প্রচুর টাকা সেভিংস করি, আমরা 2 মাসে খুব ভালো টাকা সেভিংস করলাম, 3 মাসে বলে এমন একটা প্রবলেম চললো আননেসেসারি, সব টাকা একবার বেরিয়ে গেল। ওটা তোমার ছেলে ভালো, সব টাকা সেভিং, কোনো নেশা নেই, বাট এমন একটা প্রবলেম চলে আসে, তোমার টাকা বের করতেই হবে। তো এটা হচ্ছে আমাদের হলো রাহু, অর্থাৎ রাহুর সাথে কোনো নেগেটিভ প্ল্যানেট শুক্র অথবা মঙ্গল বা শনি। তো এক্ষেত্রে তোমার একটা কাজ করা যায়, সবসময় দেখবে তুমি প্রত্যেক সোমবার করে অথবা বৃহস্পতিবার করে তুমি আগের দিনে তুমি কি করবে, কিছু মানে নিখুঁত চাল, কোনো ভাঙ্গা চাল নয়, হলুদ গুঁড়া পাউডার নিয়ে সেটাকে মেখে তুমি এটাকে মানে পুরো মানে ড্রাই করে শুকাতে হবে। শুকিয়ে যদি হলুদ মাখা যে চালটাকে দিয়ে তুমি রোজ যদি হলুদের গুঁড়ো দিয়ে চালটাকে মাখো, হলুদের গুঁড়ো হতে পারে অথবা হলুদের রস দিয়ে করে, কালারটা তোমাকে নিখুঁত চাল লাগবে। 21 পিস চাল হলে খুব ভালো, 21 পিস। ওটা করলে ওটা তুমি কোনো শিবলিঙ্গের সামনে রেখে অথবা কোনো তোমার মানে গণেশে অথবা তোমার যে কোনো মূর্তির সামনে রেখে তুমি এটা লাল কাপড়ের মধ্যে রেখে, ঠিক আছে, তার সাথে 1 টাকা কয়েন্স আর একটা লক্ষ্মী কড়ি হয়, মানে ইয়েলো কালার কড়ি একটা হয়, এই লক্ষ্মী কড়ি রেখে তুমি যদি গণেশের মন্ত্র 108 বার জপ করে, ওং গাং গণেশাই নমঃ এই মন্ত্র জপ করে অথবা লক্ষ্মীর মন্ত্র জপ করে তুমি যদি ভালো বেঁধে তুমি যে বাড়িতে কোনো ক্যাশে রেখে দাও না, আমি বলবো এই সমস্যা থেকে মুক্তি পাবে। তোমার যেটা হচ্ছে তোমার ছিল, যেটা বলি আমাদের কি বলে মানে আননেসেসারি টাকা পয়সা খরচা করা, এটা হয়ে যায় 2 মাসে সেভিংস করলাম, 3 মাসে টাকাটা হঠাৎ করে বেরিয়ে গেল, এর থেকে মুক্তি হবে। ভালো, আমি অনেক টোটকা দিয়ে দেখো দিয়েছি, আমার টোটকা হচ্ছে আমার বাবার, আমার টোটকা আমার না। কেন বাবাকে দেখেছি, বাবা দিয়েছিল, কাজ হয়েছে, আমি দিয়েছি, বাবার ডায়েরিতে লেখা পেয়েছি, ওরা দিচ্ছি। তুমি নিজেও তো কিছু বানাও নিশ্চয়ই। দেখো বানিয়ে লাভ কি আছে, দেখো তো সব টোটকাই রয়েছে তোমার কাছে, সব টোটকা বাবা কাছে আছে। দেখো মোটামুটি একটা আমাদের যেটা আমাদের 182 বছর, 182 বছর যে টোটকা কাজ করবে, আর এখনকার জেনারেশন সে টোটকা কোনো কাজ করে, টোটকা তো না, আগের দিনে বলতে আমাদের দেখো এইগুলি এই পদ্ধতি ছিল। কেন আগের দিনে কোনো আমাদের কি ছিল, আমাদের মন্ত্র, লোকে ভগবানকে পূজা শ্রদ্ধা করা, বড়দের গুরুজন ব্যক্তিকে সম্মান করা, আর হচ্ছে কিছু আমাদের পূজার পদ্ধতি ছিল আমাদের, এই যে লোকের সাকসেস। এইদিকে আজকাল তো কি হচ্ছে, যত আমরা মডার্ন হচ্ছি ততটা আমাদের থিঙ্কিং চেঞ্জ হচ্ছে, তো আলটিমেট লাস্টে আমরা জিরো হয়ে যাচ্ছি। তো এইসব টোটকা যখন করবে কেউ,
আমি সবসময় বলবো কানে হেডফোন রাখবেন না, মোবাইলে এইভাবে কথা বলে পূজা করবেন না। কেন আমরা যেটা করি আছে, গাড়ি চলাচ্ছে এইভাবে রেখে কথা বলছি, এইভাবে নয়, পুরো 100% ফোকাস পূজার উপরে। যখন পুজো করছো পুজো আছে। পুরো ফোকাসে পুজো করো। এই যদি করা হয় অবশ্যই কাজ করবে কিন্তু। ফাটাফাটি মানে আজকে পডকাস্টটা করে পুরো জমে গেল পডকাস্টটা। আজকে পুরো জমে গেল পডকাস্টটা। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। দিব্যজ্যোতিদার নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন সেকশনে, এছাড়া আমাদের তো স্ক্রিনেও থাকবে। যারা আপনারা দিব্যজ্যোতিদার সঙ্গে কথা বলতে চান তারা ডেফিনেটলি দিব্যজ্যোতিদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, এবং আমাদের প্রেত কথার মানুষজন যারা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি জানি ইউ আর আ ভেরি হাম্বল অ্যান্ড নাইস হিউম্যান বিং। তোমাদের ভালোবাসা এটা আমি বলবো, সবার ভালোবাসা। তোমার সাথে ওদেরও সম্পর্ক ডেফিনেটলি খুব সুন্দর হবে, এবং অলরেডি হয়তো অনেকের সাথে হয়েছে। তো আজ পডকাস্টটা এখানে শেষ করি তাহলে, কারণ আমাদের গল্প শেষ হবে না। পরের পডকাস্টে আমরা আরো বেশ কিছু ডিপ লেভেলে আমরা বেশ কিছু আলোচনা করব, আমরা আরো অনুভূতির জায়গায় গিয়ে কথা বলবো। আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন, এবং আমরা খুব অনেস্টলি এই কনভারসেশনটা করেছি। আমাদের কোনো প্ল্যান ছিল না সেরকম ভাবে এই কনভারসেশনটার। আমরা এমন বিষয় নিয়ে কথা বলেছি যে বিষয়গুলো আমরা প্রথমবার এখানে বসে কথা বলছি, এবং ওই বললাম না পডকাস্টের প্রথমেই বলেছিলাম যে কিছু মানুষের সঙ্গে ওই ভাইব্রেশনটা ম্যাচ করে যায়। দিব্যজ্যোতি একদম ওরকম একজন মানুষ, ভাইব্রেশনটা পুরো ম্যাচ করে গেছে আমাদের। সো আজকের মতো পডকাস্ট এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং তার পাশাপাশি সবসময় প্রেত কথার সাথে থাকবেন। এবং আমাদের এই চ্যানেলে যত পডকাস্ট আসে সেগুলোকে সবসময় শুনতে থাকবেন। আমরা স্যাটারডে করে জেনারেলি পডকাস্ট এনে থাকি রাত 10টার সময়। এখন আমরা মাঝে মাঝে মঙ্গলবার দিন বা বুধবার দিন করেও কিছু এপিসোড, স্পেশাল এপিসোডস আনছি। সো সেগুলোকেও দেখবেন এবং পাশে থাকবেন। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।